28 বছর বয়স হয়ে গেছে তোর, আজ পর্যন্ত একটা ছেলেও তোর পছন্দ হলো না। তুই কি ভেবেছিস সারা জীবন ওই সচিবের চেয়ার নিয়ে বসে থাকবি? সমাজ কি আমাদের ছেড়ে কথা বলবে? ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। হাসনা বেগমের চিৎকারে পুরো বাড়ি কাঁপছে। ইয়ানা সোফা মাথা নিচু করে বসে আছে, তার চোখে পানি, কিন্তু সে কাউকে বুঝতে দিচ্ছে না। ইয়ানার ফুফু সুরাইয়া বেগম মুখ বাঁকিয়ে বলে উঠলেন, আর বলবেই বা না কেন ভাবি, তোমার মেয়ে তো এখন অহংকারে মাটিতে পা পড়ে না। সরকারি বড় অফিসার হয়েছে, এখন কি আর সাধারণ কোনো ছেলেকে তার পছন্দ হবে? রফিক সাহেবের মতো এত বড় একজন ব্যবসায়ী, হ্যাঁ মানছি বয়স একটু বেশি, 40 পার হয়েছে, তাতে কি হয়েছে? ওই রফিক সাহেব রাজি হয়েছিল বলেই তো ওই বিয়েটা হচ্ছিল, আর ও কিনা সবার সামনে লোকটাকে অপমান করে তাড়িয়ে দিল। ফুফু, আপনারা কি ভুলে যাচ্ছেন রফিক সাহেবের চরিত্র কেমন? ওই লোকটার নামে কতগুলো দুর্নীতির মামলা আছে আপনারা জানেন। আমি একজন সরকারি সচিব, আর আপনারা চাচ্ছেন একটা দুর্নীতিবাজ চরিত্রহীন বয়স্ক লোকের সাথে আমি সংসার করি, শুধু আমার বয়স 28 বলে? তো কি করবি তুই? তোর জন্য কি এখন আসমান থেকে রাজপুত্র নেমে আসবে? তোর বয়সী মেয়েদের এখন স্কুলে পড়া বাচ্চা আছে, আর তুই কিনা বিয়ের আসর থেকে বর তাড়িয়ে দিচ্ছিস। তোর বাবা ওই ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, ওর যদি আজ কিছু হয়ে যায়, আমি তোকে কোনোদিন ক্ষমা করব না ইয়ানা। ইয়ানা আর কিছু বলতে পারল না, তার গলা ধরে আসছে। একজন সৎ এবং কড়া অফিসার হয়েও আজ নিজের পরিবারের কাছে সে কতটা অসহায়। হঠাৎ পেছন থেকে একটি শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। আন্টি, আপনারা কি ইয়ানাকে একটু শান্তিতে থাকতে দেবেন? ও কোনো অন্যায় করেনি। একজন দুর্নীতিবাজকে বিয়ে না করে ও নিজের এবং আপনাদের সম্মান বাঁচিয়েছে। সবাই অবাক হয়ে পেছনে তাকালো। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে 19 বছরের ইভান। ইভানের বাবা এবং ইয়ানার বাবা রাশেদ সাহেব খুব কাছের বন্ধু। ইভানের বাড়ি অন্য জেলায় হওয়ায় রাশেদ সাহেবই জোর করে তাকে নিজের বাড়িতে রেখে ভার্সিটিতে পড়াচ্ছেন। ইভান এই বাড়িরই একটি অংশ হয়ে গেছে, কিন্তু আজ তার শান্ত চোখে অদ্ভুত এক কাঠিন্য। সুরাইয়া ফুফু রেগে বলে উঠলেন, এই ছেলে, তুমি মাঝখান দিয়ে কথা বলছো কেন? বাবার বন্ধুর রেফারেন্সে এ বাড়িতে থেকে পড়াশোনা করছো, নিজের সীমানায় থাকো। বড়দের কথার মাঝে তোমার নাক গলানোর কোনো দরকার নেই। তুমি কালকের একটা বাচ্চা ছেলে, তুমি এই বিয়ের কি বুঝো? আমি বিয়ের অনেক কিছুই বুঝি ফুপু, অন্তত এতটুকু বুঝি যে বিয়ে মানে একটা মেয়েকে জোর করে কোনো চরিত্রহীন বয়স্ক লোকের হাতে তুলে দেওয়া নয়। ইয়ানা একজন সম্মানিতা নারী, ওর যোগ্যতার কদর আপনারা করতে পারছেন না বলে ওকে এভাবে মানসিক শান্তি নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই। তুই থামবি ইভান? তুই আমাদের শেখাবি আমার মেয়ের ভালো কিসে? ওর বিয়ে ভেঙে গেছে, ওর বাবা বিছানায় পড়ে কাঁদছে। এখন কে বিয়ে করবে এই 28 বছরের বয়স্ক মেয়েকে? তুই করবি? এদিকে হাসনা বেগমের কথা শুনে ড্রয়িং রুমের সবাই থমকে গেল। ইয়ানা মাথা তুলে রাগী চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু সবার শ্বাস আটকে গেল যখন ইভান এক পায়ে গিয়ে এসে খুব স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ আমি করব। ইভানের কথা শুনে মনে হলো পুরো বাড়িতে বাজ পড়ল। ইয়ানা বসা থেকে ছিটকে উঠে দাঁড়ালো, তার চোখ দুটো রাগে আর অপমানে জ্বলছে। ইয়ানার বড় ভাই ইস্তিয়াক তেড়ে এসে ইভানের কলার চেপে ধরলো। তুই কি বললি ফাজিল ছেলে? তোর বয়স কত জানিস তুই? 19 বছর। তুই আমার বোনের দিকে চোখ দিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। ভাইয়া, হাতটা ছাড়ুন, আমি কোনো অপরাধ করিনি। আন্টি জানতে চাইলেন কে ইয়ানাকে বিয়ে করবে, আমি শুধু আমার উত্তর দিয়েছি। আর বয়সের কথা বলছেন, ইয়ানা আমার থেকে 9 বছরের বড়, তাতে কি হয়েছে? ভালোবাসা আর সম্মানের কোনো বয়স হয় না। জাস্ট শাট আপ ইভান, একদম চুপ। এদিকে ইয়ানের চিৎকারে ইস্তিয়াক ইভানকে ছেড়ে দিল। ইয়ানা কাঁপতে কাঁপতে ইভানের সামনে গিয়ে দাঁড়ালো। ইয়ানার চোখে পানি টল টল করছে, কিন্তু চেহারায় সজীবের সেই কঠোরতা। তোমার সাহস তো কম নয় ইভান, তুমি আমাকে করুণা করছো? আমার বিয়ে হচ্ছে না বলে তুমি একটা 19 বছরের ভার্সিটি পড়া স্টুডেন্ট আমাকে দয়া দেখাচ্ছ? আমি ইয়ানা,
এই শহরের সবাই আমার নাম শুনলে ভয় পায়, আর তুমি আমাকে সবার সামনে এভাবে অপমান করলে। আমি আপনাকে করুণা করছি না ইয়ানা, আমি আপনাকে সম্মান করি। আর আমি জানি এই মুহূর্তে এই বাড়িতে আমার থেকে বেশি আপনাকে আর কেউ সম্মান করে না। আপনি রফিক সাহেবকে তাড়িয়ে দিয়েছেন কারণ আপনি নিজের আত্মসম্মান বিকিয়ে দিতে চাননি। আমি আপনাকে বিয়ে করতে চাইছি কারণ আমি আপনার সেই আত্মসম্মানকে আজীবন রক্ষা করতে চাই। ওরে আমার রোমিও রে, নিজের পকেটে 10 টাকা নেই, সে আসছে সচিব বউ পালতে। আরে ইয়ানার 1 মাসের মেকআপের খরচ চালানোর মুরদ আছে তোর? ফুফু, ইয়ানা নিজের খরচ নিজেই চালাতে পারে। ওর আমার টাকার দরকার নেই। ওর দরকার এমন একজনকে যে দিন শেষে ওর ক্লান্ত মাথাটা নিজের বুকে টেনে নিতে পারবে, যে ওকে এটা বোঝাবে না যে ওর বয়স 28 হয়ে গেছে, বরং এটা বোঝাবে যে সে কতটা মূল্যবান। ইভানের কথা শুনে ইয়ানা থমকে গেল। এই ছেলেটা এত সুন্দর করে কথা বলতে পারে? ইয়ানার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। হঠাৎ ইয়ানার বাবা রাশেদ সাহেব কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে আসলেন। ওনার অবস্থা খুবই খারাপ। ইভান, বাবা ইভান, তুই এদিকে আয়। রাশেদ সাহেব ধপ করে ফ্লোরে বসে পড়লেন। ইভান দৌড়ে গিয়ে ওনাকে ধরলো। ইয়ানাও দৌড়ে গেল। বাবা, বাবা তুমি ঠিক আছো? ইশতিয়াক ভাইয়া, জলদি ডাক্তার ডাকো। ডাক্তার লাগবে না মা, আমার সময় শেষ হয়ে আসছে। আমি শুধু একটা শান্তি নিয়ে মরতে চাই। তুই ইভানকে বিয়ে করবি ইয়ানা। ইভানের বাবা আমার সবসময় কাছের বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু। আমি জানি এই ছেলেটা তোকে কোনোদিন অসম্মান করবে না। ওর বয়স কম হতে পারে কিন্তু ওর মনটা অনেক বড়। বাবা তুমি এসব কি বলছো? ওর মাত্র 19 বছর বয়স। মানুষ হাসবে বাবা, সমাজ আমাকে নিয়ে নোংরা কথা বলবে। সমাজ তোর চোখের পানি মুছতে আসবে না রে মা। আজ যখন ওই রফিক তোকে অপমান করছিল তখন সমাজ কোথায় ছিল? ইভান তোকে সম্মান দিয়েছে। তুই যদি আমাকে ভালোবাসিস তবে আমার এই শেষ ইচ্ছাটা রাখ। রাশেদ সাহেব হাউ মাউ করে কেঁদে উঠলেন। ইয়ানা বাবার কান্না সহ্য করতে পারল না। সে পাথরের মতো জমে গেল। ইভান খুব শান্তভাবে রাশেদ সাহেবের হাত ধরে বলল, আঙ্কেল, আপনি কাঁদবেন না। ইয়ানা রাজি। আমি আজই এই মুহূর্তেই ওকে বিয়ে করব। তুই পাগল হয়েছিস রাশেদ? এই বাচ্চা ছেলের হাতে তুই ইয়ানাকে তুলে দিবি? হ্যাঁ দেব। আমার মেয়ের জন্য ওর থেকে ভালো ছেলে আর হতে পারে না। ইশতিয়াক, তুই এখন এই কাজের ব্যবস্থা কর, আজই বিয়ে দেব। পরিবারের আর কারো কিছু বলার সাহস হলো না। ইয়ানা শুধু নীরবে চোখের পানি ফেলতে লাগলো। 1 ঘন্টার মধ্যে কাজে চলে আসলো। ইয়ানা কোনো মেকআপ করেনি, কোনো গহনাও পরেনি। সাধারণ একটি সুতির শাড়ি পরে সে কবুল বলল। ইভানও খুব গম্ভীর মুখে কবুল বলল। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাশেদ সাহেব শান্তিতে চোখ বন্ধ করলেন। ডাক্তার এসে ওনাকে ঘুম পাড়িয়ে দিল। রাত 12টা। ইয়ানার বেডরুম। ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়নি। ঘরটা একদম সাধারণ। ইয়ানা জানালার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে রাজ্যের শূন্যতা আর ক্লান্তি। হঠাৎ দরজার লক খোলার শব্দ হলো। ইয়ানার বুকটা ধক করে উঠল। ইভান রুমে প্রবেশ করলো। তুমি দরজার কাছে দাঁড়াও ইভান, 1 পাও সামনে আসবে না। ইভান শান্তভাবে দরজাটা বন্ধ করলো। ইয়ানা ঘুরে দাঁড়ালো। তার চোখে আগুন। তুমি কি ভেবেছো ইভান, তুমি আমার বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলকে কাজে লাগিয়ে আমাকে বিয়ে করে ফেললে আর আমি সব মেনে নেব? তুমি আমার থেকে 9 বছরের ছোট। তুমি আমার কাছে একটা বাচ্চা ছাড়া আর কিছুই না। আমি জানি ইয়ানা, আমি আপনার থেকে বয়সে ছোট, কিন্তু আমি তো আপনাকে বয়সের দোহাই দিয়ে বিয়ে করিনি। তাহলে কেন করছো? আমার পদমর্যাদা দেখে, আমার টাকা দেখে, নাকি বন্ধুদের কাছে গল্প করার জন্য যে তুমি একজন সচিবকে বিয়ে করেছো? ইয়ানার কথাগুলো তীরের মতো ইভানের বুকে বিঁধল, কিন্তু ইভান একটু রাগ করলো না। সে খুব ধীর পায়ে ইয়ানার দিকে এগিয়ে গেল। ইয়ানা 1 পা পিছিয়ে গেল। আমি বলেছি কাছে আসবে না। এই বিয়েটা একটা চুক্তি। বাবার শারীরিক অবস্থার জন্য আমি বাধ্য হয়েছি, কিন্তু তুমি কখনো আমার স্বামীর অধিকার পাবে না। তুমি ওই সোফায় ঘুমাবে আর আমি বিছানায়। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ইভান ইয়ানার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ইয়ানার চোখ দুটো লাল হয়ে আছে, সারাদিনের কষ্টে ফুলে গেছে। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল,
আপনার কি মনে হয় আমি আপনার কাছে অধিকার চাইতে এসেছি? ইয়ানা, আমি জানি আপনি কতটা ক্লান্ত। সকাল থেকে আপনাকে শুধু অপমানই করা হয়েছে। আপনার নিজের পরিবার আপনাকে বুঝলো না। আপনি কি ভেবেছেন আমি এখন আপনার কাছে এসে রোমান্টিক কথা বলবো আর আপনি গলে যাবেন? আমি এতটাও বোকা নই। তাহলে কি চাও তুমি? কেন বিয়ে করলে আমাকে? কারণ আমি চাইনি আপনি একা একা কাঁদন। ইভানের এই একটা কথায় ইয়ানার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার চোখের পানি আর মানল না। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আপনি একজন কড়া অফিসার ইয়ানা। আপনি সারা দেশকে শাসন করেন, কিন্তু নিজের কষ্ট কাউকে দেখাতে পারেন না। আমি আপনার স্বামী হিসেবে এই ঘরে ঢুকিনি। আমি আপনার সেই মানুষটা হতে এসেছি যার সামনে আপনি নির্দ্বিধায় কাঁদতে পারবেন। আমার কারোর করুণার দরকার নেই, তুমি যাও এখান থেকে। ইয়ানা মুখ ঘুরিয়ে নিল। সে শব্দ করে কাঁদতে শুরু করলো। ইভান আর কোনো কথা না বলে আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করলো। সে সোফায় গিয়ে বসলো। ইয়ানা আর চোখে দেখলো ছেলেটা কোনো তর্ক করলো না, কোনো জোরও করলো না। তুমি কি সত্যিই ওই সোফায় ঘুমাবে? সোফাটা অনেক ছোট, তোমার কষ্ট হবে। আমার কষ্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না ইয়ানা। আপনি বিছানায় ঘুমান। আপনার কাল সকালে অফিস আছে। আপনার রেস্ট দরকার। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে থাকলো। 19 বছরের একটা ছেলে এত ম্যাচিউরড হয় কিভাবে? ইয়ানা কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লো, কিন্তু তার ঘুম আসছে না। সে এপাশ ওপাশ করছে। হঠাৎ তার মনে হলো আজ সারাদিন সে কিছু খায়নি। পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে ক্ষুধায়, কিন্তু এখন রাত 1টা বাজে। সে কিভাবে বাইরে গিয়ে খাবার আনবে? হঠাৎ ইভান সোফা থেকে উঠে দাঁড়ালো। সে রুম থেকে বেরিয়ে গেল। ইয়ানা ভাবলো ছেলেটা রাগ করে চলে গেল হয়তো, কিন্তু 10 মিনিট পর ইভান ফিরে এলো। তার হাতে একটা প্লেটে ভাত, একটু ডাল আর ডিম ভাজি। উঠে বসুন ইয়ানা। আমি খাবো না। বাচ্চাদের মতো জেদ করবেন না। আমি জানি আপনি সকাল থেকে এক গ্লাস পানি ছাড়া কিছু খাননি। উঠে বসুন। আমি বলেছি না আমি খাবো না। তুমি আমাকে অর্ডার করার কে? ইভান প্লেটটা সাইড টেবিলে রাখলো। সে ইয়ানার একদম কাছে এসে দাঁড়ালো। ইয়ানা ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। ইভান হঠাৎ ইয়ানার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দিল। হাউ ডেয়ার ইউ! তুমি আমার গায়ে হাত দিলে? আমি আপনার স্বামী ইয়ানা। এতটুকু অধিকার তো আল্লাহ আমাকে দিয়েছেন যে আমার বউ না খেয়ে থাকলে তাকে আমি জোর করে হলেও খাওয়াবো। এদিকে ইভানের গলার স্বরে এতই একটা গম্ভীর শাসন ছিল যে ইয়ানা আর কথা বলতে পারল না। ইভান প্লেটটা হাতে নিয়ে এক লোকমা ভাত মাখিয়ে ইয়ানার মুখের সামনে ধরল। মুখ খুলুন। আমি নিজে খেতে পারি। জানি পারেন, কিন্তু আজ আমি খাইয়ে দেব। হা করুন। ইয়ানা মন্ত্রমুগ্ধের মতো মুখ খুলল। ইভান খুব যত্ন করে তাকে খাইয়ে দিতে লাগলো। ইয়ানার চোখে আবার পানি চলে আসলো। এত বছর ধরে সে শুধু একা লড়াই করেছে। কেউ কখনো এভাবে তাকে খাইয়ে দেয়নি, কেউ তার যত্ন নেয়নি। তুমি এত ভালো কেন ইভান? তুমি তো জানো আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। ভালোবাসতে হবে না ইয়ানা। আপনি শুধু আমাকে সহ্য করা শিখুন, বাকিটা আমি একাই সামলে নেব। ইয়ানার খাবার শেষ হলে ইভান পানি খাইয়ে দিল। তারপর সে টিস্যু দিয়ে ইয়ানার মুখটাও মুছিয়ে দিল। ইয়ানা ইভানের চোখের দিকে তাকিয়ে থাকলো। ইভানের চোখে কোনো লোভ নেই, কোনো তাড়াহুড়া নেই, আছে শুধু এক অদ্ভুত স্নিগ্ধ মায়া। এবার ঘুমান, অনেক রাত হয়েছে। ইভান লাইট অফ করে দিল। শুধু একটা ডিম লাইট জ্বলছে। ইভান আবার সোফায় গিয়ে শুলো। ইয়ানা বিছানায় শুয়ে ইভানের দিকে তাকিয়ে থাকলো। ছেলেটা সোফায় গুটি সুটি মেরে শুয়ে আছে। ইয়ানার বুকের ভেতরটা যেন হু হু করে উঠলো। আল্লাহ, তুমি আমার জীবনে কাকে পাঠালে? যে ছেলেটার আমার কাছে শাসন শোনার কথা, সে আজ আমাকে শাসন করে খাইয়ে দিল। এত সম্মান, এত মায়া আমি তো কখনো চাইনি। আমি কি পারবো এই 19 বছরের ছেলেটার সাথে সারা জীবন কাটাতে? আমার ইগো, আমার বয়স, আমার পদমর্যাদা সব কি এই ছেলেটার মায়ের কাছে হেরে যাবে? রাত গভীর হতে লাগলো। ইয়ানা অপরক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভান ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানা ধীরে ধীরে বিছানা থেকে উঠল। সে ধীর পায়ে ইভানের কাছে গেল। ছেলেটার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে ইয়ানার সব রাগ যেন পানি হয়ে গেল। ইয়ানা ইভানের গায়ের উপর থেকে পড়ে যাওয়া কম্বলটা খুব যত্ন করে ঠিক করে দিল। তুমি খুব বোকা ইভান, অনেক বোকা।
আমার মতো একটা নিরস বয়স্ক মেয়ের জীবনের দায়িত্ব তুমি কেন নিলে? তুমি জানো না তুমি একটা আগুন হাতে নিয়েছো? ইয়ানা ইভানের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিল। হঠাৎ ঘুমের ঘোরে ইভান ইয়ানার হাতটা শক্ত করে চেপে ধরল। ইয়ানার পুরো শরীর কেঁপে উঠল। ইয়ানা, আপনি কাঁদবেন না, আমি আছি তো। এদিকে ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সে ইভানের হাত থেকে নিজের হাতটা ছাড়ালো না। সে সোফার পাশে ফ্লোরে বসে পড়ল এবং ইভানের হাতে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। জীবনে প্রথমবার ইয়ানার মনে হলো সে একা নয়। তার এই বিশাল পদমর্যাদার বয়সের দেয়ালের ওপারে এমন একজন আছে যে তাকে শুধু ইয়ানা হিসেবেই ভালোবাসে। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক গলে এক চিলতে রোদ এসে পড়েছে ইয়ানার মুখে। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে বুঝতে পারল সে বিছানায় নেই, ফ্লোরে বসে আছে, আর তার মাথাটা রাখা ইভানের হাতের উপর। সোফায় শোয়া ইভানের একটা হাত নিচে ঝুলে আছে, আর ইয়ানা সারা রাত সে হাতটা আঁকড়ে ধরে ঘুমিয়েছে। ইয়ানার বুকটা ধক করে উঠল। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে গেল, কিন্তু সারা রাত ফ্লোরে বসে থাকায় তার পিঠ আর কোমর তীব্র ব্যথা করছে। আউচ! আল্লাহ, আমি সারা রাত এইভাবে ফ্লোরে বসেছিলাম? কি ভেবেছিলাম আমি এই পিচ্চি ছেলেটার মায়ায় আমি পড়ে যাচ্ছি? অসম্ভব। ইয়ানা নড়াচড়ার শব্দে ইভানের ঘুম ভেঙে গেল। সে চোখ কচলে উঠে বসলো। ফ্লোরে বসে থাকা ইয়ানাকে দেখে এসে বেশ অবাক হলো। ইয়ানা, আপনি নিচে ফ্লোরে কি করছেন? তো তোমার তাতে কি? আমার নিজের ঘর, আমি যেখানে খুশি বসে থাকবো। তুমি জেরা করার কে? আমি জেরা করছি না, কিন্তু সারা রাত কি আপনি ফ্লোরেই বসেছিলেন? বিছানায় ঘুমাননি কেন? আমার ইচ্ছা হয়নি তাই ঘুমাইনি। তুমি এত কথা বলো কেন ইভান? আমার রুটিন নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার নিজের কাজ করো। ইয়ানা প্রচন্ড ইগো নিয়ে কথাগুলো বলে হন হন করে ওয়াশরুমের দিকে চলে গেল। ইভান সোফায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজের ডান হাতের দিকে তাকালো। হাতটা অবশ হয়ে আছে। সে বুঝতে পারলো ইয়ানা সারা রাত তার হাত ধরে ফ্লোরে ঘুমিয়েছে। ইভানের ঠোঁটের কোণে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। মেয়েটা বাইরে থেকে যতটা পাষাণ, ভেতর থেকে ততটাই নরম আর অভিমানী। সকাল 8টা। ড্রয়িং রুমে রাশেদ সাহেব সোফায় হেলান দিয়ে বসে আছেন। ওনার শরীরটা আজ একটু ভালো, তবে চেহারায় অপরাধ বোধ স্পষ্ট। ওনার সামনে ইভান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাসনা বেগম, ইস্তিয়াকা, সুরাইয়া ফুফু সেখানে উপস্থিত। রাশেদ সাহেবের হাতে ফোন। তিনি কাঁপা কাঁপা হাতে তার দীর্ঘদিনের বন্ধু এবং ইভানের বাবা আবরার সাহেবকে কল দিয়েছেন। কলটা স্পিকারে দেয়া। হ্যালো আশেদ, কিরে দোস্ত, শরীর কেমন তোর? কাল সারা রাত তোকে ট্রাপ করলাম, তোর বউ ফোন ধরে বললো তুই নাকি ঘুমাচ্ছিস। আবরার দোস্ত, তুই আমাকে মাফ করে দিস। আমি কাল রাতে এমন একটা কাজ করেছি যার জন্য তুই আমাকে সারা জীবন গালি দিলেও আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কি বলছিস এইসব? কি করছিস তুই? ইভানের কিছু হয়নি তো? ছেলেটা ঠিক আছে? ইভান ঠিক আছে দোস্ত, কিন্তু আমি কাল রাতে ইয়ানার সাথে ইভানের বিয়ে দিয়ে দিয়েছি। ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পিন পথন নীরবতা। এরপর হঠাৎ একটা থালা বা গ্লাস ভাঙার শব্দ শোনা গেল। স্পষ্ট বোঝা গেল আবরার সাহেবের পাশে ইভানের মা সালমা বেগম দাঁড়িয়েছিলেন এবং কথাগুলো শুনে তার হাত থেকে কিছু একটা পড়ে গেছে। রাশেদ, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি ধরনের ফাজলামি? আমার ছেলেটার বয়স মাত্র 19, ও কেবল ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ে। আর তোর মেয়ে ইয়ানা, ও তো 28 বছরের একজন বয়স্ক মেয়ে। ও তো ইভানার থেকে 9 বছরের বড়। একজন সরকারি সচিবের সাথে তুই আমার বাচ্চা ছেলেটার বিয়ে দিয়ে দিলি? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? দোস্ত, আমার পরিস্থিতিটা তুই বোঝার চেষ্টা কর। কাল ওই রফিক বিয়ের আসর থেকে উঠে যাওয়ার পর আমার মেয়েটাকে সবাই যেভাবে অপমান করেছিল আমি সহ্য করতে পারছিলাম না। আমার হার্টে প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। আমি ভেবেছিলাম আমি মরে যাব। তখন ইভান নিজে এসে ইয়ানাকে বিয়ে করার প্রস্তাব দেয়। ভাইয়া, আপনি এটা কি করলেন? ইভান তো একটা অবুঝ ছেলে, ও আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপনি তো একজন বাবা, আপনি কিভাবে আপনার বন্ধুর ছেলের সাথে এত বড় একটা প্রতারণা করলেন? আমার ছেলের ঘাড়ের উপর আপনার 28 বছরের বয়স্ক মেয়েটাকে চাপিয়ে দিলেন। ঠিক ওই মুহূর্তে ইয়ানা ড্রয়িং রুমে প্রবেশ করছিল। তার পরনে একটা অফ হোয়াইট রঙের ফর্মাল শাড়ি, চুলগুলো পরিপাটি করে বাঁধা, চোখে মুখে কড়া সচিবের গাম্ভীর্য। কিন্তু সালমা বেগমের কথাগুলো তার কানে সীসার মতো বিঁধল। 28 বছরের বয়স্ক মেয়ে,
শব্দগুলো তার ইগোতে চরম আঘাত করলো। ইয়ানার পা দুটো যেন ফ্লোরের সাথে আটকে গেল। দেখলে তো রাশেদ, আমি কাল রাতেই বলেছিলাম এই বিয়ে কেউ মানবে না। এখন তোকে তোর বন্ধুর বউয়ের কাছ থেকে কথা শুনতে হচ্ছে। কথা শোনাবো না তো কি করবো ভাবি? ইয়ানা অনেক বড় অফিসার হতে পারে, কিন্তু আমার ইভানের কাছে তো ও একটা বয়স্ক মহিলা ছাড়া আর কিছুই না। সমাজ কি বলবে আমাদের? সবাই হাসবে, বলবে আবরার সাহেব ছেলের বয়সের থেকে বড় একটা মেয়েকে ঘরে এনেছে শুধু মেয়ের সরকারি ক্ষমতা আর টাকার লোভে। ইয়ানার চোখ দুটো পানিতে ভরে আসলো, কিন্তু সে কোনোভাবেই সবার সামনে কাঁদবে না। সে নিজেকে শক্ত করে দাঁড়িয়ে রইল। হঠাৎ ইভান এগিয়ে গিয়ে রাশেদ সাহেবের হাত থেকে ফোনটা নিয়ে নিল। মা, তুমি শান্ত হও। ইভান, বাবা তুই এসব কি করেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি একবার আমাদের কথা মনে পড়লো না? মা, আমি যা করেছি খুব ভেবেচিন্তেই করেছি। আমি কোনো অবুঝ বাচ্চা নই যে আবেগের বশে এমন একটা সিদ্ধান্ত নেব। ইয়ানা আমার স্ত্রী। তুমি আর বাবা প্লিজ ওকে নিয়ে এমন কোনো কথা বলো না যা শুনলে ওর খারাপ লাগে। আমি ওকে সম্মান করি, আর আমি চাই আমার পরিবারও ওকে সম্মান করুক। ইভান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। কালকের একটা ছেলে তুই তুই আমাদের শেখাবি সম্মান কাকে বলে? বাবা, আমি তোমাদের শেখাচ্ছি না, কিন্তু আমি আমার স্ত্রীকে অসম্মান হতে দিতে পারি না। আমি জানি তোমাদের কাছে বিষয়টা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমি ইয়ানাকে ভালোবেসেই বিয়ে করেছি। তোমরা যদি আমাকে একটুও ভালোবাসো তবে আমার এই সিদ্ধান্তটাকে মেনে নাও। ইভানের কথাগুলো এতই শান্ত আর দৃঢ় ছিল যে ফোনের ওপাশে আবরার সাহেব এবং সালমা বেগম দুজনেই চুপ হয়ে গেলেন। ইয়ানা অবাক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। এই 19 বছরের ছেলেটা এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে এত শক্তভাবে তাকে ডিফেন্ড করছে। ইয়ানার বুকের ভেতর জমে থাকা বরফটা যেন একটু একটু করে গলতে শুরু করলো। আবরার, তুই তো আমাকে চিনিস দোস্ত। আমি কখনোই তোর অমঙ্গল চাইবো না। কয়েকদিন সময় নিয়ে মাথা ঠান্ডা করে চিন্তা কর, তারপর না হয় তোরা ঢাকায় আয়, সামনাসামনি কথা বলবো। ঠিক আছে রাশেদ, আমি এখন ফোন রাখছি। আমার স্ত্রীর প্রেশার বেড়ে গেছে, ওকে ডাক্তার দেখাতে হবে। এদিকে ফোনটা কেটে গেল। ড্রয়িং রুমে এক অদ্ভুত ঘুমোট পরিবেশ। ইয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ইভানও ফোনটা টেবিলে রেখে ডাইনিং এ এসে বসলো। হাসনা বেগম আর সুরাইয়া ফুফু আর চোখে ইভানকে দেখতে লাগলেন। তা ইভান সাহেব, বইয়ের টাকায় চলতে কেমন লাগে? ফুফুর কথা শুনে ইয়ানা খাওয়ার প্লেট থেকে হাত সরিয়ে নিল। তার চোখ দুটো রাগে জ্বলে উঠল। ইভান খুব শান্তভাবে রুটি ছিঁড়তে ছিঁড়তে ফুপুর দিকে তাকালো। বইয়ের টাকায় চলবো কেন ফুপু? আমার বাবা আমাকে প্রতি মাসে যে হাত খরচ আর ভার্সিটির বেতন পাঠান তা দিয়ে আমার খুব ভালোভাবেই চলে যায়। ওমা, তাই নাকি? তো বইয়ের মেকআপের খরচ, বইয়ের শাড়ির খরচ এগুলো কে দেবে? তুমি তো কালকের একটা বাচ্চা ছেলে, তোমার পকেটে থাকে 100 টাকা আর তোমার বউ মাসে কামায় লাখ টাকা। তোমার তো উচিত বইয়ের অফিসে গিয়ে তার পিএস হয়ে কাজ করা। ঠিক তো বলছে ফুপি, আমাদের ইয়ানার তো ড্রাইভার দরকার। ইভান ভার্সিটি বাদ দিয়ে গাড়ি চালাতে পারে, অন্তত বউয়ের টাকায় বসে বসে খেতে হবে না। ইস্তেয়াক আর ফুফু হো হো করে হেসে উঠল। ইভান কিছু বলল না। শেষে এক গ্লাস পানি খেয়ে চুপচাপ বসে রইল। কিন্তু ইয়ানা সহ্য হলো না। সে ধপ করে টেবিলের উপর হাত দিয়ে বাড়ি মারল। সবাই চমকে উঠল। জাস্ট এনাফ। ফুফু ভাইয়া, আপনারা কি নিজেদের লিমিট ক্রস করে যাচ্ছেন না? লিমিট ক্রস মানে? আমরা তো সত্যি কথাই বলছি। সত্যি কথা বলার একটা ভদ্রতা আছে ফুফু। ইভান আমার স্বামী। আমার স্বামীর পকেটে 100 টাকা থাকুক আর 10 টাকা থাকুক, সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমার খরচ কে চালাবে আর ইভানের ভার্সিটির বেতন কে দিবে সেটা আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। ইনায়া, তুই গুরুজনদের মুখের উপর তর্ক করছিস? একটা বাচ্চা ছেলের জন্য তুই তোর ফুফুর সাথে বেয়াদবি করছিস? আমি বেয়াদবি করছি না মা, আমি শুধু আমার স্বামীর সম্মান রক্ষা করছি। ইভান এই বাড়িতে আশ্রিত হতে পারে, কিন্তু এখন সে আমার স্বামী। আমার স্বামীকে কেউ অসম্মান করলে আমি সেটা চুপচাপ মেনে নিব, এমনটা ভাবার কোনো কারণ নেই। এদিকে ইয়ানা কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে নিজের ব্যাগটা নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। ইভান অবাক হয়ে ইয়ানা যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। যে মেয়েটা কাল রাতে তাকে নিজের ধারে কাছে ঘেঁষতে দেয়নি, সেই মেয়েটা আজ সবার সামনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে গেল। ইভানের ঠোঁটে একটা বিজয়ের হাসি ফুটে উঠল।
দুপুর 2টা। সচিবালয় ইয়ানার অফিস রুম। ইয়ানা একটা গুরুত্বপূর্ণ ফাইলে সাইন করছে, কিন্তু তার মনোযোগ কাজে নেই। বারবার ইভানের সেই শান্ত মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছে। কিভাবে ছেলেটা নিজের বাবা মায়ের সামনে দাঁড়িয়ে তার পক্ষ নিল? ইয়ানা কলমটা টেবিলে রেখে চোখ বন্ধ করে ইভানের কথাগুলো ভাবতে লাগলো। হঠাৎ দরজায় নক হলো। ম্যাডাম, আসতে পারি? ইয়েস আনিস, কাম ইন। ম্যাডাম, এই ফাইলের কাজগুলো তো আটকে আছে, আপনি যদি একটু দেখে দিতেন। ফাইলগুলো টেবিলে রাখো, আমি পরে দেখছি। আনিস ফাইলগুলো রেখে চলে গেল। ইয়ানা আবার ইভানের চিন্তায় মগ্ন হলো। সে বুঝতে পারছে না তার ভেতর কি হচ্ছে। তার 28 বছরের জীবনে সে কখনোই কোনো পুরুষকে এত সম্মানজনকভাবে কথা বলতে দেখেনি। রফিক সাহেবের মতো টাকওয়ালা লোকরা যেখানে নারীদের শুধু পণ্য মনে করে, সেখানে 19 বছরের এই সাধারণ ছেলেটা নারীদের আত্মসম্মান বোঝে। ইয়ানার বুকের ভেতর একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। অন্যদিকে ভার্সিটির ক্যাফেটেরিয়া ইভান আর তার বেস্ট ফ্রেন্ড নাবিল বসে আছে। কিরে ইরফান, তোর মুখটা এমন শুকনা কেন? সারা রাত ঘুমাসি নাকি? আরে না, এমনিতেই একটু টায়ার্ড। শোন, কালকে কিন্তু আমাদের প্রজেক্টের লাস্ট ডেট। তুলি বলেছিল ওর কিছু প্রবলেম হচ্ছে কোডিং এর, তুই ওকে একটু হেল্প করে দিস। আচ্ছা ঠিক আছে, তুলিকে বলিস আমার সাথে দেখা করতে। ইভান কফি খাচ্ছে আর ভাবছে ইয়ানার কথা। মেয়েটা সকালে না খেয়েই অফিসে চলে গেছে। দুপুরে কি কিছু খেয়েছে? ইভানের খুব ইচ্ছে করছে ইয়ানাকে একটা কল দিতে, কিন্তু ইয়ানার রাগী চেহারার কথা ভেবে সে আর কল দেওয়ার সাহসই পেল না। রাত 9টা, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। ইয়ানা অফিস থেকে ফিরেছে। সারাদিনের কাজের চাপে আর সকালে না খাওয়ার কারণে তার প্রচন্ড মাথা ব্যথা করছে। সে কোনো মতে রুমে ঢুকে ব্যাগটা সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। তার চোখ দুটো ব্যথায় টনটন করছে। একটু পর ইভান রুমে ঢুকলো। ইয়ানাকে এভাবে বিছানায় শুয়ে থাকতে দেখে সে বুঝতে পারলো ইয়ানার শরীর খারাপ। ইভান কোনো শব্দ না করে নিজের ভেজা ছাতাটা ব্যালকনিতে রেখে আসলো। তারপর সে চুপচাপ ড্রয়ার থেকে একটা পেইন কিলার আর এক গ্লাস পানি নিয়ে ইয়ানার বিছানার পাশে এসে দাঁড়ালো। ইয়ানা, উঠে একটু ওষুধটা খেয়ে নিন। ইয়ানা চোখ খুলে ইভানকে দেখলো। ছেলেটার চুলগুলো বৃষ্টির পানিতে ভিজে আছে, মুখে একটা অদ্ভুত স্নিগ্ধ মায়া। ইয়ানার কেন যেন আজ আর রাগ দেখাতে ইচ্ছে করলো না। সে কোনো কথা না বলে উঠে বসলো। ইভানের হাত থেকে ওষুধটা নিয়ে খেয়ে নিল। আপনার কি মাথা খুব ব্যথা করছে? সারাদিন কাজের খুব প্রেসার ছিল। আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। এদিকে ইভান রুম থেকে বেরিয়ে গেল। ইয়ানা আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। প্রায় 15 মিনিট পর ইভান রুমে ফিরল। তার হাতে এক মগ ধোয়া ওঠা কফি আর একটা বামের কৌটা। পুরো রুমে কফির মিষ্টি একটা সুবাস ছড়িয়ে পড়ল। ইভান কফির মগটা সাইড টেবিলে রেখে বিছানার এক পাশে বসলো। ইয়ানা, একটু উঠে বসুন বা কফিটা খেয়ে নিন, ভালো লাগবে। ইয়ানা খুব ধীরে ধীরে উঠে বসলো। ইভান কফির মাগটা ইয়ানার হাতে দিল। ইয়ানা কফিতে একটা চুমুক দিল। কফিটা এত পারফেক্ট হয়েছে যে ইয়ানার সব ক্লান্তি যেন এক চুমুকেই অর্ধেক গায়েব হয়ে গেল। কফিটা তুমি বানিয়েছো? কেমন হয়েছে? ভালো। ইয়ানা কফি খেতে লাগলো। ইভান খুব সন্তর্পণে বামের কৌটাটা খুলল। সে একটু বাম নিজের আঙুলে নিয়ে ইয়ানার কপালে ছুঁয়ে দিল। ইভানের আঙুলের স্পর্শে ইয়ানার পুরো শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলো। সে চমকে ইভানের দিকে তাকালো। কি করছো তুমি? চুপচাপ বসে থাকুন তো, বাচ্চাদের মতো শুধু ছটফট করেন। ইভানের গলার স্বরে এতই একটা মিষ্টি শাসন ছিল যে ইয়ানার কোনো প্রতিবাদ করতে পারল না। ইভান খুব ধীর হাতে পরম মমতায় ইয়ানার কপালে আর রগে বাম মালিশ করে দিতে লাগলো। ইভানের হাতের স্পর্শ এত স্নিগ্ধ আর আরামদায়ক ছিল যে ইয়ানা চোখ বন্ধ করে ফেলল। বাইরের বৃষ্টির শব্দ আর রুমের ভেতরের এক অদ্ভুত নীরবতা, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। ইভান মালিশ করতে করতে ইয়ানার মুখের দিকে তাকিয়ে রইল। ইয়ানার লম্বা পাপড়িগুলো কেঁপে কেঁপে উঠছে। ইভানের বুকের ভেতর একটা তীব্র ঝড় শুরু হলো, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলো। সে কোনোভাবেই ইয়ানার সীমানা অতিক্রম করতে চায় না। আপনি বড্ড অভিমানী ইয়ানা। ইয়ানা চোখ খুলল। ইভানের মুখটা তার খুব কাছাকাছি। ইভানের চোখের গভীরতা দেখে ইয়ানা যেন হারিয়ে গেল। তুমি কেন করছো এসব ইভান? সকালে তোমার পরিবার তোমাকে কত কথা শোনালো, ফুফু তোমাকে অপমান করলো, আমি তোমাকে দূরে ঠেলে দিলাম,
তারপরেও তুমি আমার এত যত্ন নিচ্ছ কেন? কারণ আমি যে দায়িত্বটা নিয়েছি সেটা কোনো ইগো বা জিদের বশে নেইনি। আমি আপনাকে ভালোবেসেই এই দায়িত্বটা নিয়েছি। আর ভালোবাসা কখনো অপমান বা দূরত্বের কারণে কমে যায় না ইয়ানা। ইয়ানার চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইভান তার বুড়ো আঙুল দিয়ে খুব যত্নে সে পানি মুছে দিল। ইভানের এই আলতো স্পর্শে ইয়ানার ভেতরকার সব ইগো, সব বয়স আর পদের অহংকার যেন ভেঙে চুরমার হয়ে গেল। তুমি জানো ইভান, আমার এই 28 বছরের জীবনে কেউ কোনোদিন আমাকে এভাবে যত্ন করেনি। সবাই শুধু আমার থেকে পারফেকশন চেয়েছে। আমার বাবা চেয়েছে আমি ভালো স্টুডেন্ট হই, আমার মা চেয়েছে আমি ভালো অফিসার হই, কিন্তু আমি যে একজন সাধারণ মেয়ে যার একটু যত্নের দরকার, একটু ভালোবাসার দরকার, এটি কেউ বুঝতেই চায়নি। ইয়ানা কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল। ইভান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে খুব আলতো করে ইয়ানার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। ইয়ানাও আর কোনো বাধা দিল না। সে একজন অবোধ শিশুর মতো ইভানের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। আমি জানি ইয়ানা, আমি সব জানি। আজ থেকে আপনাকে আর একা একা কাঁদতে হবে না। আমি আছি। আপনার এই 19 বছরের বাচ্চা স্বামীটা সব সময় আপনার ছায়া হয়ে থাকবে। ইয়ানা ইভানের শার্টটা খামচে ধরে আরো জোরে কেঁদে উঠল। বাইরের বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল একটি মেয়ের দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর একটু ছেলের নীরব ভালোবাসার প্রতিশ্রুতি। বয়সের দেয়াল, ইগোর পাহাড়, সব কিছু যেন এই একটি স্নিগ্ধ রাতে ধুয়ে মুছে যেতে শুরু করলো। এদিকে সকালের মিষ্টি রোদ ইয়ানার মুখে পড়তে ইয়ানা ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে বুঝতে পারল সে বিছানায় নেই, বরং কাল রাতের মতো ফ্লোরে বসেই ইভানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আর ইভান তাকে 2 হাতে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানার বুকটা ধক করে উঠল। তার 28 বছরের জীবনে সে কখনোই কারো এত কাছাকাছি আসেনি। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে গেলে ইভানের ঘুম ভেঙে গেল। ইভান চোখ কচলাতে কচলাতে অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলল, ইয়ানা, আপনি এত সকালে উঠে পড়লেন আর আপনার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? শরীরে খারাপ লাগছে নাকি? তুমি আমাকে জড়িয়ে ধরছিলে কেন? তোমার সাহস তো কম না ইভান। আমি কাল রাতে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম বলে তুমি সেই সুযোগ নেবে? তুমি কি ভুলে গেছো আমাদের মধ্যে কি কথা হয়েছিল? আমি কোনো সুযোগ নেইনি ইয়ানা। আপনি কাল রাতে নিজেই বাচ্চাদের মতো কাঁদছিলেন। আমি শুধু আপনাকে শান্ত করার চেষ্টা করেছি। আপনি সারা রাত ফ্লোরে বসেছিলেন। আপনার কোমরে ব্যথা হতে পারে। বিছানায় গিয়ে একটু বিশ্রাম নিন। আমার রুটিন নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি একজন সচিব, আমার অনেক দায়িত্ব আছে। আমি তোমার মতো ভার্সিটি স্টুডেন্ট নই যে সকাল 10টা পর্যন্ত ঘুমাবো। তুমি নিজের চরকায় তেল দাও। ইয়ানা কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, হন হন করে ওয়াশরুমে চলে গেল। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে সোফা থেকে উঠে নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। ইভান মনে মনে ভাবল, এই মেয়ের ইগোর পাহাড় ভাঙা এত সহজ হবে না, কিন্তু সেও হালছাড়া পাত্র নয়। বিকেল 5টা বেজে গেছে। ইয়ানা অফিস থেকে ফিরে কলিং বেল বাজাতেই ড্রয়িং রুমের ভেতর থেকে একটা অপরিচিত মেয়ের হাসির শব্দ শুনতে পেল। ইয়ানা ব্রু কুঁচকে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো ইভানের পাশে বসে একটা মেয়ে ল্যাপটপে কি যেন দেখছে আর হাসতে হাসতে ইভানের কাঁধে হাত রাখছে। ইয়ানাকে দেখে ইভান দাঁড়িয়ে গেল। ইভান হাসি মুখে ইয়ানাকে দেখে বলল, ইয়ানা, আপনি ফিরে এসেছেন? আজ তো অনেক তাড়াতাড়ি চলে আসলেন। আপনার কি শরীর খারাপ? কে এই মেয়ে আর ও এখানে কি করছে? হ্যাঁ আপু, আমি তুলি, ইভানের ক্লাসমেট আর প্রজেক্ট পার্টনার। ইভান তো আমাকে আপনার কথা বলেছে, আপনি নাকি অনেক বড় সরকারি অফিসার। তা আপু, আপনি এত গাম্ভীর্য নিয়ে থাকেন কিভাবে? ইভান তো সারাদিন আমাদের সাথে কত হাসাহাসি করে, আর আপনি তো একদম রোবটের মতো। তুলির কথা শুনে ইয়ানার মাথায় যেন রক্ত উঠে গেল। আপু ডাকটা ইয়ানার কানে বিষের মতো লাগলো। তার বয়সের খোঁটা আবার এই মেয়েটা পরোক্ষভাবে দিচ্ছে। তার উপর ইভানের কাঁধে হাত রাখার বিষয়টা ইয়ানা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ইয়ানার চোখ দুটো রাগে জ্বলতে লাগলো। ইয়ানা গম্ভীর গলায় বলল, আমি কি নিয়ে থাকি সেটা তোমাকে কৈফিয়ত দিতে হবে না। আর ইভান, তুমি কি জানো না এটা একটা বাড়ি? এখানে ভার্সিটির আড্ডাখানা বসানো আমি একদম পছন্দ করি না। তোমার কাজ থাকলে তুমি ভার্সিটিতে গিয়ে করো। আমার ড্রয়িং রুমে বসে বাইরের মানুষের সাথে হাসাহাসি করা আমার একদম অপছন্দ। ইয়ানা,
তুলি আমার প্রজেক্টের কাজে সাহায্য করতে এসেছে। কালকে আমাদের সাবমিশন আছে, তাই ওকে আমি আসতে বলেছিলাম। আপনি প্লিজ রেগে যাবেন না। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। আরে আপু, আপনি রেগে যাচ্ছেন কেন? ইভান তো আপনার থেকে অনেক ছোট। ও তো জাস্ট একটা ফ্রেন্ডের মতো। আমরা তো একসাথে পড়াশোনা করি, এখানে খারাপ কিছু তো নেই। জাস্ট শাট আপ। আমি তোমার আপু নই, আমি ইভানের স্ত্রী। আর আমার স্বামীর পাশে বসে তুমি যেভাবে গায়ে পড়ে হাসাহাসি করছো সেটা আমার সহ্য হচ্ছে না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ইয়ানার চিৎকার শুনে তুলি ভয় পেয়ে গেল। ইভানও অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকলো। ইভান কখনো ইয়ানাকে এমন অদ্ভুত ভাবে রিয়াক্ট করতে দেখেনি। তুলি তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে কাঁদো কাঁধে মুখে বলল, ইভান, আমি আসছি। তুই কাল ভার্সিটিতে আসিস, বাকি কাজ ওখানেই করে নেব। সরি আপু, আমি বুঝতে পারিনি আপনি এত মাইন্ড করবেন। তুলি প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এখন পিন পতন নীরবতা। ইয়ানা রাগে কাঁপছে। তার মনে হচ্ছে সে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। ইভান খুব শান্ত পায়ে ইয়ানার সামনে এসে দাঁড়ালো। ইভান ইয়ানার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কেমন আচরণ ছিল ইয়ানা? তুলি আমার শুধু একজন ক্লাসমেট। ও আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছিল, আর আপনি ওকে এভাবে অপমান করে বের করে দিলেন। আপনার কি মনে হয় না আপনি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছেন? আমি একটুও বেশি রিয়েক্ট করিনি। তোমার সাহস কি করে হয় অন্য একটা মেয়েকে আমার বাড়িতে এনে আমার সামনে তার সাথে হাসাহাসি করার? তুমি কি আমাকে সম্মান করতে জানো না ইভান? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি ইয়ানা, কিন্তু আপনি যেটা করলেন সেটা কি সম্মানের পর্যায়ে পড়ে? আপনি তুলিকে এভাবে তাড়িয়ে দিলেন কেন? আপনার কি সমস্যা হচ্ছিল? আমার সমস্যা হচ্ছিল কারণ ও তোমার গায়ে হাত দিচ্ছিল। তুমি বিবাহিত ইভান, তুমি কি সেটা ভুলে গেছো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই যে একটা মেয়ের সাথে কতটা দূরত্ব বজায় রেখে চলতে হয়? ও, তার মানে আপনি জেলাস ফিল করছিলেন? 28 বছরের কড়া সচিব ইয়ানা তার 19 বছরের বাচ্চা স্বামীর জন্য জেলাস ফিল করছে। এদিকে ইভানের মুখে এমন একটা বাঁকা হাসি দেখে ইয়ানার ইগোতে চরম আঘাত লাগলো। সে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, ডোন্ট বি ওভার স্মার্ট ইভান। আমি জেলাস ফিল করতে যাব কেন? আমি তোমার স্ত্রী, আমার অধিকার আছে তোমাকে শাসন করার। আমি চাই না তুমি ওই মেয়েটার সাথে আর কোনোদিন কথা বলো। অধিকার? আপনি কি সত্যি আমাকে আপনার স্বামী হিসেবে মেনে নিয়েছেন ইয়ানা? কাল রাতে তো আপনি আমাকে সোফায় শুতে বলেছিলেন। কাল তো বলেছিলেন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর আজ হঠাৎ করে এত অধিকার বোধ কোথা থেকে জন্ম নিল? ইভান, তুমি লিমিট ক্রস করছো। আমি যা বলেছি তুমি শুধু সেটাই শুনবে। আমি তোমার থেকে বয়সে বড়, আর আমি এই বাড়ির সবকিছুর দায়িত্ব নিই। তুমি আমার কথার অবাধ্য হবে না। আমি আপনার কথার অবাধ্য হচ্ছি না ইয়ানা, কিন্তু আমি আপনার রোবট নই যে আপনি যা বলবেন আমি তাই অন্ধের মতো মেনে নেব। আমি তুলির সাথে পড়াশোনার প্রয়োজনে কথা বলবো। এতে আপনার জেলাস ফিল হলে আমার কিছু করার নেই। ইভানের কথা শুনে ইয়ানার নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা নিজের বেডরুমে চলে গেল এবং সজোরে দরজাটা বন্ধ করে দিল। ইভান ড্রয়িং রুমে দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিল। সে বুঝতে পেরেছিল ইয়ানার মনের ভেতর জমে থাকা বরফটা গলতে শুরু করেছে। এই জেলাসিটাই প্রমাণ করে ইয়ানা ইভানকে নিজের ভাবতে শুরু করেছে। রাত 8টা বেজে গেছে। ইয়ানা রুমের ভেতরে একা বসে আছে। তার ভেতরটা অজানা এক যন্ত্রণায় ছটফট করছে। সে কেন এত রেগে গেল? তুলি তো ইভানের বয়সী একটা মেয়ে। ইভানের তো তুলির সাথেই মানায়, তার মতো বয়স্ক একটা নিরস মেয়ের সাথে নয়। ইয়ানার চোখ থেকে টুক করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এমন সময় দরজা খুলে ইভান রুমে ঢুকলো। ইভানের হাতে এক মগ কফি। ইভান কফিটা টেবিলে রেখে ইয়ানার দিকে তাকিয়ে বলল, কফিটা খেয়ে নিন ইয়ানা। আপনার মাথা ব্যথা করছে আমি জানি, সারাদিন তো কিছু খাননি। আমার কফি লাগবে না, তুমি যাও এখান থেকে। তুমি তোমার ওই তুলির কাছে যাও। আমার কাছে কেন এসেছো? আপনি কি এখনো রাগ করে আছেন? আমি তো আপনাকে আগেই বলেছি তুলি শুধু আমার ক্লাসমেট। আপনি শুধু শুধু এত হাইপার হচ্ছেন। আমি হাইপার হচ্ছি? তুমি কি বোঝো না ইভান, যখন ওই মেয়েটা তোমাকে সে হাসছিল আমার কেমন লাগছিল তুমি জানো? তুমি জানো না, কারণ তুমি তো একটা বাচ্চা ছেলে। তুমি কি বুঝবে স্বামী স্ত্রীর সম্পর্কের মানে? ইয়ানার কথা শেষ হওয়ার আগে ইভান এক পা এগিয়ে এসে ইয়ানার 2 হাত শক্ত করে চেপে ধরল।
ইয়ানা চমকে উঠে ইভানের চোখের দিকে তাকালো। ইভানের সেই শান্ত চোখে এখন একটা অদ্ভুত তীব্রতা কাজ করছে। ইভান ইয়ানাকে আলতো করে টেনে আলমারির সাথে আটকে দিল। ইয়ানার নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। ইভান খুব ধীর এবং গম্ভীর গলায় বলল, আমি বাচ্চা ছেলে নই ইয়ানা, আর স্বামী স্ত্রীর সম্পর্কের মানে আমি আপনার থেকে অনেক ভালো বুঝি। আপনি যদি সত্যি আমাকে নিজের স্বামী মনে করেন তবে এই বয়সের দোহাই দেওয়াটা বন্ধ করুন। আপনি বারবার আমাকে বাচ্চা বলে আমার আত্মসম্মানকে ছোট করছেন। ছাড়ো আমাকে ইভান, কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। কে দেখবে? এটা আমাদের বেডরুম ইয়ানা, আর আপনি তো আমার স্ত্রী। আপনাকে ছোঁয়ার পূর্ণ অধিকার আমার আছে। আপনি কি সত্যি চান আমি তুলির কাছে ফিরে যাই? না, তুমি কোথাও যাবে না, তুমি শুধু আমার কাছে থাকবে। ইয়ানার মুখ ফসকে কথাগুলো বেরিয়ে আসতেই সে লজ্জায় চোখ নামিয়ে নিল। ইভান ইয়ানার এই রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। কড়া সচিব ইয়ানা এখন তার সামনে একটা অবুঝ অভিমানী মেয়ের মতো দাঁড়িয়ে আছে। ইভান তার ডান হাতটা তুলে ইয়ানার কপালে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ইভানের আঙুলের স্পর্শে ইয়ানার পুরো শরীর কেঁপে উঠল। ইভান খুব ফিসফিস করে বলল, আমি কোথাও যাব না ইয়ানা, আমি শুধু আপনার কাছেই থাকতে চাই। কিন্তু আপনি কি আমাকে আপনার মনের ওই জায়গাটা দেবেন যেখানে আমি কোনো 19 বছরের স্টুডেন্ট নই, শুধু আপনার ভালোবাসার মানুষ হতে পারবো? তুমি বোঝো না ইভান, আমার খুব ভয় করে। সবাই আমাকে বয়স্ক বলে খোঁটা দেয়। ওই মেয়েটাও আমাকে আজ আপু বলে অপমান করলো। তুমি তো অনেক ছোট। তুমি কি সারা জীবন আমার এই বয়সের ভার নিতে পারবে, নাকি একদিন ওই তুলির মতো কোনো ইয়াং মেয়েকে দেখে আমাকে ছেড়ে চলে যাবে? ইয়ানা, আমার চোখের দিকে তাকান। ইয়ানা ধীরে ধীরে চোখ তুলে ইভানের দিকে তাকালো। ইভানের চোখের গভীরতায় কোনো মিথ্যে নেই, আছে শুধু এক বিশুদ্ধ মায়া। ইভান ইয়ানার গালে আলতো করে হাত রেখে বলল, আমার কাছে আপনার বয়স 28 নয়। আমার কাছে আপনি শুধু ইয়ানা, আমার ইয়ানা, যার একটু রাগ বেশি, ইগো বেশি, কিন্তু মনটা একদম কাচের মতো স্বচ্ছ। আমি তুলি বা অন্য কোনো মেয়ের দিকে তাকাতে যাব কেন? আমার পৃথিবী তো এই দুটো চোখের ভেতরেই আটকে আছে। ইভান, তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? তুমি কি জানো তুমি আমাকে পাগল করে দিচ্ছ? আমি আপনাকে পাগল করতে চাই না ইয়ানা, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। আপনি কি আমাকে সেই অধিকারটুকু দেবেন? ইয়ানার কোনো কথা বলতে পারল না। তার চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। কিন্তু এই পানি কষ্টের নয়, এই পানি প্রাপ্তির। ইয়ানা ধীরে ধীরে নিজের দুই হাত বাড়িয়ে ইভানের শার্টের কলার শক্ত করে খামচে ধরল এবং নিজের মাথাটা ইভানের বুকের উপর রাখলো। ইভান তার দুই হাত দিয়ে ইয়ানাকে পরম মমতায় নিজের সাথে জড়িয়ে নিল। রুমের ভেতর একটা নীরব স্তব্ধতা, শুধু দুজনের ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ইভান ইয়ানার চুলে নাক ঘষে তার মিষ্টি ঘ্রাণ নিতে লাগলো। ইয়ানা ইভানের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমাকে কখনো একা করে দেবে না তো ইভান? আমি যে সহ্য করতে পারবো না। মরে গেলেও আপনাকে একা করব না ইয়ানা, আপনি শুধু আমার। ইভান আলতো করে ইয়ানার মাথাটা উঁচিয়ে ধরল। ইয়ানার ভেজা চোখের পাতাগুলো কাঁপছে। ইভান খুব ধীর গতিতে ইয়ানার কপালে একটা দীর্ঘ এবং সম্মানজনক চুম্বন করলো। ইয়ানা চোখ বন্ধ করে সেই স্পর্শটুকু নিজের আত্মার গভীরে অনুভব করতে লাগলো। তাদের দুজনের মাঝের বয়সের দেয়াল, ইগোর পাহাড় সবকিছু যেন আজ এই রুদ্ধতার রুমে ভালোবাসার কাছে চিরতরে হার মানল। ইভান ইয়ানার চোখের পানি মুছে দিয়ে তাকে বিছানায় বসালো এবং নিজে নিচে ফ্লোরে বসতে গেলে ইয়ানা ইভানের হাত টেনে ধরল। ইয়ানা লাজুক হেসে বলল, আজ আর ফ্লোরে বসতে হবে না ইভান, তুমি বিছানায় বসতে পারো। ইয়ানার কথা শুনে ইভানের ঠোঁটে এক ভুবন ভোলানো হাসি ফুটে উঠল। সে ইয়ানার পাশে বসে ইয়ানার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো। বাইরে রাতের অন্ধকার গাঢ় হচ্ছে, কিন্তু ইয়ানার ইভানের জীবনে আজ নতুন এক স্নিগ্ধ আলোর ভোর হলো। এদিকে ভোরের স্নিগ্ধ আলো জানলা পর্দা ভেদ করে ঘরের ভেতর প্রবেশ করেছে। ইয়ানা ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে সে দেখলো সে ইভানের বুকের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। ইভানের একটা হাত ইয়ানার কোমর শক্ত করে জড়িয়ে আছে। ইয়ানার 28 বছরের জীবনে এত শান্তিতে সে কোনো দিন ঘুমায়নি। ইভানের গায়ের মিষ্টি একটা সুবাস ইয়ানার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। ইয়ানা চাইলে উঠে যেতে, কিন্তু ইভানের মায়াবী মুখের দিকে তাকিয়ে তার আর উঠতে ইচ্ছা করলো না। ইয়ানা মুগ্ধ দৃষ্টিতে ইভানের মুখের দিকে তাকিয়ে রইল। 19 বছরের একটা ছেলের মুখে এত মায়া কিভাবে থাকতে পারে? হঠাৎ ইভান ঘুমের ঘোরেই ইয়ানাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। ইয়ানার শ্বাস আটকে আসার উপক্রম হলো। ইভান,
এই ইভান, ছাড়ো আমাকে, সকাল হয়ে গেছে, কেউ দেখে ফেললে কি ভাববে? যে যা ভাবার ভাবুক, আমি আমার নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি, অন্য কারো বউকে তো নয়। আপনি এত ছটফট করছেন কেন ইয়ানা? আর একটু ঘুমাতে দিন না। তুমি কি সারা রাত এইভাবেই আমাকে জড়িয়ে ধরেছিলে? তোমার কি একটু লজ্জা করে না ইভান? আমি তোমার থেকে 9 বছরের বড়, তুমি আমাকে এভাবে... আপনি আবার শুরু করলেন ইয়ানা? আমি তো আপনাকে কাল রাতেই বলেছিলাম আমার কাছে আপনার বয়স 28 নয়। আপনি শুধুই আমার ইয়ানা, আর বউকে জড়িয়ে ধরে ঘুমাতে আবার কিসের লজ্জা? আপনি কি চাইছিলেন আমি কাল রাতের মতো ফ্লোরে গিয়ে ঘুমাই? ফ্লোরে ঘুমাতে বলি কে? কিন্তু তাই বলি এইভাবে? আচ্ছা ছাড়ো আমাকে, আমাকে অফিসে যেতে হবে। আজ মন্ত্রণালয়ে খুব জরুরি একটা মিটিং আছে। তুমি আমাকে ছাড়বে নাকি আমি জোর করে উঠবো? জোর করে উঠতে গেলে আপনার কোমরে আবার ব্যথা লাগবে। কাল সারা রাত তো ফ্লোরে বসে বসে কোমর ব্যথা বাঁধিয়েছিলেন। এখন চুপচাপ আর ঠিক 10টা মিনিট আমার বুকে মাথা রেখে শুয়ে থাকুন। আমি ঠিক 10 মিনিট পর আপনাকে ছেড়ে দেব, কথা দিচ্ছি। তুমি দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ ইভান। আমার কোনো কথাই তুমি শুনতে চাও না। আমি একজন সরকারি সচিব, আমার সময়ের অনেক মূল্য আছে। আমি জানি ম্যাডাম সচিব, কিন্তু আমি তো আপনার অফিসের ফাইল নই যে আপনি চাইলেই আমাকে দূরে সরিয়ে রাখবেন। আমি আপনার স্বামী, আর আমার এই ছোট বুকে আপনার জন্য যে বিশাল ভালোবাসা জমে আছে, তার কাছে আপনার অফিসের ওই মিটিংয়ের কোনো মূল্য নেই। ইভানের কথা শুনে ইয়ানার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। ইয়ানার কোনো তর্ক করলো না। সে ইভানের বুকে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে রইল। ইভানের বুকের ধুকপুক শব্দ ইয়ানার কানের কাছে একটা অদ্ভুত সুর তৈরি করেছে। 10 মিনিট পর ইভান ইয়ানাকে আলতো করে ছেড়ে দিল। ইয়ানা তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। ইভান বিছানায় শুয়ে ইয়ানার যাওয়ার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। সকাল 9টা, ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। ইয়ানা একটা হালকা নীল রঙের শাড়ি পরেছে, চুলগুলো একটা ক্লিপ দিয়ে আটকানো। ইয়ানাকে আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি স্নিগ্ধ সতেজ লাগছে। সুরাইয়া ফুফু আর চোখে ইয়ানাকে দেখে মুখ বাঁকিয়ে কথা শুরু করলেন। তা ইয়ানা, আজ তো তোমাকে বেশ খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কাল রাতের ওই বাচ্চা ছেলের সাথে ঝগড়া কি মিটে গেল নাকি? আমি তো ভাবলাম তুমি ওই ছেলেকে কাল রাতেই বাড়ি থেকে বের করে দেবে। ফুফু, আপনি সকালে নাস্তা করতে বসেছেন, নাস্তা করুন। অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোটা আপনার খুব পুরনো অভ্যাস। কিন্তু আমি চাই না আপনি আমার আর ইভানের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করুন। মন্তব্য করব না কেন? তুই তো আমাদের পরিবারের মেয়ে। আর ওই ইভানটা কি? ও তো আমাদের বাড়িতে আশ্রিত একটা ছেলে। ওর নিজের কোনো যোগ্যতা আছে? 19 বছরের একটা ছেলে, যে কিনা নিজের পড়াশোনার খরচটাও বাবার থেকে নেয়। সে তোকে কিভাবে সুখী করবে ইয়ানা? তুই তো ওর টাকায় একবেলা ভালো করে খেতেও পারবি না। এদিকে সুরাইয়া ফুফুর কথা শুনে ইয়ানার হাতের চামচটা প্লেটের উপর সজোরে আছড়ে পড়ল। ইয়ানার চোখ দুটো রাগে জ্বলতে শুরু করেছে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ইভান ডাইনিং রুমে প্রবেশ করলো। ইভান ফুফুর কথাগুলো শুনতে পেয়েছিল, কিন্তু তার মুখে কোনো রাগের ছাপ নেই। সে খুব শান্ত পায়ে ইয়ানার পাশের চেয়ারটা এসে বসলো। গুড মর্নিং ফুপু। আপনি ঠিকই বলেছেন, আমি 19 বছরের একটা স্টুডেন্ট। আমার নিজের কোনো টাকা নেই। কিন্তু আপনি কি জানেন ফুপু, একজন মানুষকে সুখী করার জন্য শুধু পকেটে টাকা থাকলেই হয় না, বুকে একটা বড় মন থাকতে হয়। ইয়ানার নিজের অনেক টাকা আছে, ওর আমার টাকার কোনো দরকার নেই। ওর শুধু একটু সম্মান আর ভালোবাসার দরকার, যেটা আমি ওকে আমার পুরো জীবন দিয়ে দেব। বড় বড় কথা তো সবাই বলতে পারে ইভান, কিন্তু দিন শেষে যখন ইয়ানা দেখবে ওর বন্ধুরা তাদের স্বামীদের সাথে দামি গাড়িতে ঘুরছে, দামি রেস্টুরেন্টে খাচ্ছে, আর তুই ওকে রিকশায় করে ঘোরাচ্ছিস, তখন ওর ওই ভালোবাসার জানালা দিয়ে পালাবে। ফুফু, জাস্ট স্টপ ইট। আপনি কি আমাকে আপনার মতো লোভী ভেবেছেন? আমার দামি গাড়ি বা দামি রেস্টুরেন্টের কোনো শখ নেই। ইভান যদি আমাকে রিক্সা করেও পুরো ঢাকা শহর ঘোরায়, আমি তাতেই সবচেয়ে বেশি খুশি হব। কারণ ইভান আমাকে সম্মান করতে জানে, যে রফিক সাহেবের মতো কোটিপতি লোকগুলোও জানে না। আপনি আর একটাও বাজে কথা বলবেন না ইভানকে নিয়ে। শান্ত হন ইয়ানা। ফুপু গুরুজন মানুষ, ওনার কথায় রেগে যাওয়ার কিছু নেই। ফুপু ওনার অভিজ্ঞতার জায়গা থেকে কথাগুলো বলছেন। কিন্তু আমি কথা দিচ্ছি ফুপু, পড়াশোনা শেষ করে আমি একদিন অনেক বড় একটা আইটি ফার্ম দেব।
তখন ইয়ানাকে আমি নিজের টাকায় দামি গাড়িতেই ঘোরাবো। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। ইভানের এমন ঠান্ডা আর পরিপক্ক কথা শুনে সুরাইয়া ফুফু আর কিছু বলার সুযোগ পেলেন না। তিনি গজগজ করতে করতে উঠে চলে গেলেন। ইয়ানা অবাক দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে রইল। কেউ তাকে এতক্ষণ অপমান করলো আর সে একটু রাগ করলো না। ইয়ানার বুকের ভেতর ইভানের প্রতি সম্মানটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তুমি এত শান্ত কিভাবে থাকতে পারো ইভান? ফুফু তোমাকে এতগুলো কথা শোনালো, তুমি একটু রাগ করলে না? আমি তো রাগে কাঁপছিলাম। আমি রাগ করিনি, কারণ আমি জানি আপনি আমার পাশে আছেন। আপনি যখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দিলেন, আমাকে ডিফেন্ড করলেন, তখন আমার মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ইয়ানা, আপনি আমার জন্য যা করেছেন তার কাছে ফুপুর ওই দুটো কথার কোনো মূল্য নেই। আপনি তাড়াতাড়ি নাস্তাটা শেষ করুন, আপনাকে অফিসে যেতে হবে। তুমি খাবে না? এসো আমার সাথে বসে খাও। আপনি খাইয়ে দিলে খেতে পারি, নিজের হাতে খেতে আজ একদম ইচ্ছে করছে না। ইয়ানা প্রথমটায় একটু থতমত খেয়ে গেল। ডাইনিং রুমে যদিও তার কেউ নেই, কিন্তু এমন খোলা জায়গায় ইভানকে খাইয়ে দিতে ইয়ানার ভীষণ লজ্জা লাগছিল। কিন্তু ইভানের চোখের এই মায়া ভরা চাহনি ইয়ানা এড়াতে পারল না। কিন্তু সে নিজের প্লেট থেকে এক লোকমা খাবার তুলে ইভানের মুখের সামনে ধরল। ইভান হাসি মুখে খাবারটা খেয়ে নিল। ইয়ানার মনে হলো তার 28 বছরের জীবনে এর চেয়ে সুন্দর সকাল আর কোনোদিন আসেনি। দুপুর 1টা, সচিবালয় ইয়ানার অফিস। ইয়ানা আজ একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত। অফিসে কাজের এত চাপ যে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সে তার পার্স চেক করে দেখলো তার মাথা ব্যথার ওষুধটা সে বাড়িতে ফেলে এসেছে। এদিকে তার জরুরি একটা ফাইলও সে আনতে ভুলে গেছে। ইয়ানা তার পিএস আনিসকে ডাকলো। আনিস, আমার আজ খুব মাথা ব্যথা করছে, আর আমি নীল রঙের ওই জরুরি ফাইলটাও বাড়িতে ফেলে এসেছি। তুমি কি একটু কষ্ট করে আমার বাড়িতে গিয়ে ফাইলটা আর আমার ওষুধটা নিয়ে আসবে? অবশ্যই ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। 8 ঘন্টা পর ইয়ানার কেবিনের দরজা নক হলো। ইয়ানা চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়ে বসেছিল। সে ভাবলো আনিস ফিরে এসেছে। ভেতরে এসো আনিস, ফাইলটা টেবিলের উপর রাখো। আনিস নয় ম্যাডাম, আমি ইভান। আপনার ফাইল আর ওষুধ নিয়ে এসেছি। ইভানের গলা শুনে ইয়ানা চমকে চোখ খুলল। ইভান একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, হাতে সেই নীল রঙের ফাইল আর একটা ওষুধের পাতা। ইয়ানা অবাক হয়ে উঠে দাঁড়ালো। তুমি তুমি এখানে কেন এসেছো? আনিস কোথায়? আনিস ভাইয়া ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। আমি দেখলাম আপনার ফাইল আর ওষুধ দরকার, তাই আমি নিজেই নিয়ে এলাম। আপনি তো না খেয়ে ওষুধ খাবেন না, তাই আমি বাসা থেকে আপনার জন্য খাবারও নিয়ে এসেছি। ইভান, এটা আমার অফিস, এখানে আমি একজন কড়া সচিব। তুমি এখানে এভাবে চলে আসবে আমি ভাবতেও পারিনি। অফিসের সবাই যদি দেখে তারা কি ভাববে? তারা তো জানে না আমার বিয়ে হয়েছে। কেউ কিছু ভাববে না ইয়ানা, আর ভাবলেই বাকি। আমি তো চুরি করে আসিনি, আমি আমার স্ত্রীর কাছে এসেছি। আপনি কি লজ্জিত যে আমি আপনার স্বামী? না না, একদম না ইভান, আমি লজ্জিত নই। আমি শুধু ভাবছিলাম আমার বয়সটা, অফিসের লোকজন যদি তোমাকে দেখে হাসাহাসি করে। কেউ হাসবে না ইয়ানা, আপনি আগে খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নিন। আপনার মুখ দেখে বুঝতে পারছি আপনার মাথা খুব ব্যথা করছে। ইভান টিফিন ক্যারিয়ার থেকে খাবার বের করে টেবিলের উপর গুছিয়ে রাখলো। ইয়ানা বাধ্য মেয়ের মতো খাবার খেতে শুরু করলো। ইভান ইয়ানার জন্য এক গ্লাস পানি ঢেলে রাখলো। ঠিক তখনই ইয়ানার কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো মাহমুদ সাহেব। মাহমুদ সাহেব এই অফিসের একজন দুর্নীতিবাজ অফিসার এবং ইয়ানার প্রবল প্রতিদ্বন্দ্বী। আরে ম্যাডাম, আপনি খাবার খাচ্ছেন? আমি কি ডিস্টার্ব করলাম? তা এই সুন্দর ছেলেটিকে আপনার নতুন পিএস নাকি? ও সরি, আপনার তো পিএ আছে। তা ভাই, তুমি কোন কলেজে পড়ো? ম্যাডামের ছোট ভাই নাকি তুমি? মাহমুদ সাহেবের কথা স্পষ্ট একটা তাচ্ছিল্যের সুর ছিল। ইয়ানা খাওয়া থামিয়ে রাগী চোখে মাহমুদ সাহেবের দিকে তাকালো। ইয়ানা কিছু বলতে যাবে তার আগে ইভান খুব মিষ্টি করে হেসে মাহমুদ সাহেবের দিকে ঘুরে দাঁড়ালো। আমি ইয়ানার ছোট ভাই নই স্যার, আমি ওর স্বামী। আমার নাম ইভান, আর আমি কলেজে পড়ি না, ইউনিভার্সিটিতে পড়ি। স্বামী? ওহো মাই গড। ম্যাডাম, আপনি বিয়ে করছেন আর আমাদের কাউকে জানাননি? তা ম্যাডাম, আপনি কি নিজের জন্য একটা বাচ্চা ছেলেকে পছন্দ করলেন? আপনার তো বয়স কম হয়নি। তা ভাই ইভান, তুমি কি ম্যাডামের টাকায় পকেট মানি চালাও? মাহমুদ সাহেব, আপনার মুখ সামলে কথা বলুন। এটা আমার ব্যক্তিগত কেবিন,
আপনি আমার স্বামীকে অপমান করার কোনো অধিকার রাখেন না। আপনি এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান। ইয়ানা রাগে কাঁপছিল, কিন্তু ইভান ইয়ানার হাতটা ধরে তাকে ইশারা করলো শান্ত হতে। ইভান মাহমুদ সাহেবের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে খুব ঠান্ডা গলায় কথা বলতে শুরু করলো। মাহমুদ সাহেব, আপনি ইয়ানার বয়সের কথা তুলে ওকে অপমান করার চেষ্টা করছেন, কিন্তু আপনি কি জানেন একজন মানুষের আসল বয়স তার সার্টিফিকেটে থাকে না, থাকে তার পরিপক্কতায়। আপনি ইয়ানার থেকে বয়সে অনেক বড় হতে পারেন, কিন্তু ইয়ানার মতো সততা আর সাহস আপনার নেই। ইয়ানা নিজের যোগ্যতায় এই চেয়ারে বসেছে, আর আমি ওর স্বামী হতে পেরে গর্বিত। আমি ওর টাকায় চলি কিনা সেটা আপনার জানার বিষয় নয়, কিন্তু আমি এইটুকু জানি আমি কখনো আপনার মতো দুর্নীতির টাকায় চলবো না। ইয়ানার স্বামী হওয়ার জন্য বয়সের প্রয়োজন নেই, যোগ্যতার প্রয়োজন, যেটা আমার আছে। এদিকে ইভানের এমন তীক্ষ্ণ আর সরাসরি অপমানে মাহমুদ সাহেবের মুখটা কালো হয়ে গেল। তিনি আর একটা কথাও না বলে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ইয়ানা মন্ত্রমুগ্ধের মতো ইভানের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটার কাছে বয়সের কোনো মানেই নেই। সে তার বুদ্ধিমত্তা আর ব্যক্তিত্ব দিয়ে যে কোনো মানুষকে চুপ করে দিতে পারে। ইয়ানার চোখের কোণে এক ফোঁটা আনন্দের জল চিকচিক করে উঠল। তুমি এত নিখুঁত কেন ইভান? তুমি আজ যেভাবে মাহমুদ সাহেবকে জবাব দিলে, আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম না। তুমি আমাকে আজ কতটা গর্বিত করেছো তুমি জানো? আমি নিখুঁত নই ইয়ানা, আমি শুধু আপনাকে ভালোবাসতে জানি। আর কেউ আমার ইয়ানাকে অপমান করবে আর আমি সেটা চুপচাপ দাঁড়িয়ে দেখব, এটা তো হতে পারে না। আপনি আপনার ওষুধটা খেয়ে নিন, আমি এবার ভার্সিটিতে যাব। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার যে তোমাকে ছাড়া এখন একদম ভালো লাগছে না ইভান। তুমি কি আমার সাথে আর কিছুক্ষণ থাকতে পারো না? ম্যাডাম সচিব, আপনার অফিসে কাজ আছে, আপনি মন দিয়ে কাজ করুন। আমি রাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসব, কথা দিচ্ছি। এদিকে ইভান ইয়ানার কপালে আলতো করে একটা চুমু দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ইয়ানা নিজের কপালে সেই জায়গায় হাত দিয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। তার মনে হতে লাগলো ইভান যেন তার সারা জীবনের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। রাত 10টা, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ইয়ানা আর ইভান তাদের বেডরুমে বসে আছে। ইভান একটা বই পড়ছে আর ইয়ানা ইভানের চুলের ভেতর হাত বিলি কেটে দিচ্ছে। ইয়ানার চোখে আজ কোনো ক্লান্তি নেই, আছে শুধু এক বিশাল শান্তি আর প্রাপ্তির আনন্দ। ইভান, তুমি কি জানো তুমি আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ? আমি কখনো ভাবিনি আমার মতো একটা নিরস মেয়ের জীবনে তোমার মতো এমন একটা রোমান্টিক মানুষ আসবে। আমি রোমান্টিক কিনা জানি না ইয়ানা, তবে আমি এটা জানি যে আপনি নিরস নন। আপনি অনেক বেশি অভিমানী আর আবেগপ্রবণ। শুধু আপনার ওই ইগোর পাহাড়টা আপনাকে এতদিন আটকে রেখেছিল। তুমি সেই পাহাড়টা ভেঙে দিয়েছো ইভান। আজ অফিসে মাহমুদ সাহেবের সামনে তুমি যখন বললে তুমি আমার স্বামী হতে পেরে গর্বিত, আমার মনে হচ্ছিল আমি চিৎকার করে সারা পৃথিবীকে বলি, দেখো এই ছেলেটা শুধু আমার 19 বছরের বাচ্চা স্বামী, যে কিনা আমার 28 বছরের সব ইগো আর অহংকারকে নিজের ভালোবাসা দিয়ে ধুয়ে দিয়েছে। এদিকে বইটা বন্ধ করে ইয়ানার দিকে ঘুরে বসে। আপনি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছেন ইয়ানা? কাল সকাল পর্যন্ত তো আপনি আমাকে শুধু একটা আশ্রিত ছেলেই মনে করতেন। আমি বোকা ছিলাম ইভান, আমি শুধু সমাজ আর বয়সের কথা ভেবেছি, কিন্তু তুমি আমাকে শিখিয়েছো যে ভালোবাসায় কোনো নিয়ম বা বয়স মানে না। ইভান, আমার খুব ভয় করে জানো, তুমি এত ভালো, তুমি এত সুন্দর করে কথা বলো, ভার্সিটির কত মেয়ে তোমাকে হয়তো পছন্দ করে। ওই যে কালকের তুলি মেয়েটা, ওকে দেখলেই আমার ভেতরে কেমন যেন একটা আগুন জ্বলে ওঠে, আমি সহ্য করতে পারি না তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো। আপনি সত্যি জেলাস ফিল করেন ইয়ানা? আপনার এই জেলাসিটা আমার খুব মিষ্টি লাগে, কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার ভার্সিটিতে 1000টা মেয়ে থাকতে পারে, কিন্তু আমার বুকে শুধু একজনই আছে, আর সে হলো আমার এই কড়া সচিব বউটা। আমাকে কথা দাও ইভান, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। আমার বয়স যখন আরো বাড়বে, যখন আমাকে দেখতে আর সুন্দর লাগবে না, তখনও কি তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে? আমি আপনার চেহারার প্রেমে পড়িনি ইয়ানা, আমি আপনার ওই অভিমানী মনটার প্রেমে পড়েছি। বয়স বাড়লে আপনার চেহারায় হয়তো বলিরেখা পড়বে, কিন্তু আমার ভালোবাসা আপনার জন্য আরো গভীর হবে। আমি কথা দিচ্ছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু আপনারই থাকবো। ইভানের কথা শুনে ইয়ানার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইয়ানা নিজেকে আর ধরে রাখতে পারলো না, সে ইভানের বুকের উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইভানও ইয়ানাকে নিজের 2 হাতের বাঁধনে আটকে নিল।
বাইরের বৃষ্টির শব্দ আর রুমের ভেতরের এই নীরব হাহাকার মিলে মিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করলো। ইয়ানা ইভানের বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। তুমি আমাকে পাগল করে দিলে ইভান। আমি যে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। আমি শুধু জানি তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্তও বাঁচতে পারবো না। আপনাকে বাঁচতেও হবে না ইয়ানা, আপনি শুধু এভাবেই আমার বুকে মাথা রেখে আপনার সব কষ্ট, সব ইগো আর সব অভিমান দূর করে দিন। আমি আপনার সব দায়িত্ব নিতে প্রস্তুত। এদিকে ইভান ইয়ানার মাথাটা আলতো করে উঁচু করে ধরলো। ইয়ানার ভেজা চোখের পাতাগুলো কাঁপছে। ইভানের চোখের গভীরতায় ইয়ানা নিজেকে হারিয়ে ফেললো। ইভান খুব ধীর এবং সম্মানজনকভাবে ইয়ানার কপালে, চোখে এবং গালে আলতো করে চুমো দিতে লাগলো। ইয়ানা চোখ বন্ধ করে ইভানের সেই স্নিগ্ধ ভালোবাসাগুলো নিজের আত্মার গভীরে অনুভব করতে লাগলো। কোনো তাড়াহুড়ো নেই, কোনো জোর নেই, আছে শুধু এক বিশুদ্ধ প্রেমের নীরব আত্মসমর্পণ। বয়সের সব দেয়াল, সমাজের সব কটূক্তি আজ এই রুদ্ধতার ঘরে তাদের দুজনের ভালোবাসার কাছে চিরতরে মাথা নত করলো। ইভান ইয়ানাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। আর ইয়ানা বুঝতে পারলো সে তার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছেছে। সকাল থেকে ইয়ানাদের বাড়িতে বেশ উৎসব মুখর পরিবেশ। আজ ইয়ানার বাবা রাশেদ সাহেবের বিবাহ বার্ষিকী। শরীর খারাপ থাকলেও তিনি আজ খুব খুশি। ইয়ানা ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল। ইভান ইয়ানার পাশে বসে ল্যাপটপে নিজের ভার্সিটির অ্যাসাইনমেন্ট করছিল। সুরাইয়া, ফুফু এবং কামাল ড্রয়িং রুমে প্রবেশ করলো। কামাল তাচ্ছিলের হাসি দিয়ে বলল, কি ব্যাপার ইয়ানা, তুমি তো দেখি অফিসের কাজও বাড়িতে নিয়ে এসেছো। তো তোমার এই বাচ্চা স্বামীটা কি করছে? ও কি তোমার পিএস হিসেবে কাজ শুরু করলো নাকি? ইয়ানা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কামালের দিকে তাকালো। ইয়ানার চোখে বিরক্তি। ইভান শান্ত দৃষ্টিতে কামালের দিকে তাকে আবার নিজের কাজে মন দিল। ইয়ানা গম্ভীর গলায় বলল, ও আমার পিএস হতে যাবে কেন? ইভান ভার্সিটিতে পড়ে, ও নিজের পড়াশোনার কাজ করছে। তোমাদের সমস্যা কি? সমস্যা তো কিছুই নেই মা, তবে তোকে এত কাজ করতে দেখে খারাপ লাগে। অন্য মেয়েদের স্বামীরা তাদের কত আরামে রাখে, আর তোর কপালে জুটলো এমন এক স্বামী যাকে তোরই বসে বসে খাওয়াতে হচ্ছে। ভার্সিটিতে পড়ে তো কি হয়েছে, পড়াশোনার খরচ তো তোর টাকায় চলছে। ইভানের আঙুলগুলো ল্যাপটপের কিবোর্ডের উপর থেমে গেল। ইয়ানার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে জানে ইভান তার টাকায় চলে না। ইভানের পড়াশোনার খরচ তার বাবা দেয়, কিন্তু আজ বাড়িতে অনেক মেহমান। ইয়ানা যদি এখন ফুফুর সাথে তর্ক করে তবে পারিবারিক সম্মান নষ্ট হবে। ইয়ানা চুপ করে থাকলো। কামাল আবার বলে উঠল, ঠিকই বলেছো মা, এই বয়সের ছেলেরা বইয়ের টাকায় শপিং করে, বইয়ের টাকায় ভার্সিটিতে যায়। ইভান তো বেশ ভালোই বুদ্ধি খাটিয়েছে। 29 বছরের একটা বয়স্ক মেয়েকে ফাঁসিয়ে নিজের জীবনটা গুছিয়ে নিল। এদিকে ইভান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। ইভান ইয়ানার দিকে তাকালো। ইভানের চোখে একটা নীরব প্রশ্ন ছিল, ইয়ানা কি আজও তাকে সবার সামনে ডিফেন্ড করবে? ইয়ানা মাথা নিচু করে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। লোকলজ্জার পারিবারিক সম্মানের ইগো আজ ইয়ানাকে চুপ করিয়ে দিল। ইভানের চোখে মায়া ভরা দৃষ্টিটা মুহূর্তেই নিভে গেল। ইভান শান্ত গলায় বলল, ফুপু, আপনারা ঠিকই বলেছেন, আমি ইয়ানার যোগ্য নই। আমার নিজের কোনো আয় নেই। আপনারা ইয়ানার পরিবারের লোক, আপনাদের কথা বলার অধিকার আছে। ইয়ানা, আমি একটু বাইরে যাচ্ছি। ইভানের গলার স্বর এতই ঠান্ডার অনুভূতিহীন ছিল যে ইয়ানার বুকটা ধক করে উঠল। ইয়ানা মাথা তুলে ইভানের দিকে তাকাতে চাইল, কিন্তু ইভান তার আগে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। কামাল হো হো করে হেসে উঠল। দেখলে মা, সত্যি কথা বলতে কেমন লেজ গুটিয়ে বললো এই বাচ্চা ছেলের কোনো আত্মসম্মান নেই। কামাল, তুমি এবার চুপ করো। ইভানের আত্মসম্মান আছে দেখেই ও তোমাদের কথার কোনো জবাব দেয়নি। ও বড়দের সম্মান করতে জানে। তুই এত রেগে যাচ্ছিস কেন ইয়ানা? আমরা তো তোর ভালোর জন্যই চাই। এই ছেলের সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তুই এখনো সময় থাকতে ওকে ডিভোর্স দিয়ে দে। রফিক সাহেব এখনো তোর জন্য অপেক্ষা করছেন। ইয়ানা আর এক মুহূর্ত সেখানে বসলো না। সে ল্যাপটপ বন্ধ করে নিজের বেডরুমে চলে গেল। বেডরুমে এসে ইয়ানার খুব অস্থির লাগতে শুরু করলো। ইভানের এই শূন্য দৃষ্টিটা ইয়ানার মস্তিষ্ককে পাগল করে দিচ্ছে। ইয়ানা বুঝতে পারলো আছে ইভানকে সাপোর্ট না করে অনেক বড় ভুল করেছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন চলছে, কিন্তু ইভানের কোনো খোঁজ নেই। ইয়ানা বারবার ইভানের নাম্বারে কল করছে, কিন্তু ফোন বন্ধ বলছে।
ইয়ানার বুকের ভেতরটা অজানায় ভয়ে কাঁপতে শুরু করলো। রাশেদ সাহেব ইয়ানাকে ডাকলেন। ইয়ানা মা, ইভান কোথায়? ওকে তো সকাল থেকে দেখছি না। আজ আমরা বিবাহ বার্ষিকী আর ও বাড়িতে নেই কেন? বাবা, ইভান ভার্সিটিতে গেছে। ওর একটা জরুরি অ্যাসাইনমেন্ট ছিল। আমি ওকে কল করছি, ও চলে আসবে। ইয়ানা মিথ্যা বলে নিজের ঘরে চলে আসলো। রাত 8টা বেজে গেল। অতিথিরা সবাই চলে এসেছে। ইয়ানা বারান্দায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার চোখে পানি টলটল করছে। হঠাৎ ইয়ানার ফোন বেজে উঠল। স্ক্রিনে ইভানের ভার্সিটির বন্ধু নাবিলের নাম্বার। ইয়ানা দ্রুত কল রিসিভ করলো। হ্যালো নাবিল, ইভান কোথায়? ও কি তোমার সাথে আছে? ওকে বলো জলদি বাড়িতে আসতে। আপু, ইভেন তো ভার্সিটির হোস্টেলে চলে এসেছে। ও নিজের সব জিনিসপত্র নিয়ে এসেছে। ও বলল ও নাকি এখন থেকে হোস্টেলেই থাকবে। নাবিলের কথা শুনে ইয়ানার হাতের ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ইয়ানার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ইভান বাড়ি ছেড়ে চলে গেছে। নাবিল, তুমি কি বলছো? ইভান কেন হোস্টেলে যাবে? তুমি প্লিজ ইভানের হাতে ফোনটা দাও, আমি ওর সাথে কথা বলবো। আপু, ইভান ফোন বন্ধ করে শুয়ে আছে। ও কারোর সাথে কথা বলতে চাইছে না। ওর মুখটা খুব ফ্যাকাশে হয়ে আছে। আপনারা কি ওকে কিছু বলেছেন? না নাবিল, আমি কিছু বলিনি। তুমি ওকে বলো আমি আসছি। আমি এক্ষুনি আসছি ওকে নিতে। ইয়ানা কল কেটে দিয়ে পাগলের মতো আলমারি থেকে ইভানের জামা কাপড় খুঁজতে লাগলো। আলমারি খুলে ইয়ানা দেখলো ইভানের বেশিরভাগ শার্ট আর বইপত্র সেখানে নেই। ইভান নীরবে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। ইয়ানা টেরই পায়নি। ইয়ানা আলমারির দরজা ধরে ফ্লোরে বসে পড়ল। তার 28 বছরের জীবনে আজ প্রথমবার সে এত অসহায় অনুভব করছে। ইয়ানা হাউ মাউ করে কেঁদে উঠল। ইভান, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমি কেন তখন ফুফুর মুখের উপরে জবাব দিলাম না? আমার ওই মিথ্যা ইগো আর বয়সের অহংকার আমাকে আজ শেষ করে দিল। রাত 10টা। বাড়ির সবাই খেতে বসেছে। ইয়ানা চোখ মুখ ধুয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করে ডাইনিং রুমে আসলো। হাসনা বেগম ইয়ানাকে দেখে বললেন, ইনায়া, ইভান কোথায়? ওকে তো সারাদিন দেখলাম না। ও কি রাগ করে চলে গেছে নাকি? না মা, এবার ভার্সিটির একটা জরুরি প্রজেক্টের কাজে হোস্টেলে গেছে। কয়েকদিন ও হোস্টেলেই থাকবে। হোস্টেলে থাকবে মানে? বইয়ের টাকায় খেয়ে দেয়ে এখন হোস্টেলে গিয়ে নবাবি করছে? ওই ছেলে আর এই বাড়িতে ফিরবে না, তুই দেখে নিস ইয়ানা। ইয়ানা কোনো কথা না বলে নিজের ঘরেই চলে গেল। ঘরে ঢুকে ইয়ানা দরজা বন্ধ করে দিল। বিশাল এই বেডরুমটা আজ ইয়ানার কাছে একটা গৌরস্থানের মতো মনে হচ্ছে। বিছানা যে পাশটা ইভান ঘুমাতো, সেই পাশটা একদম ফাঁকা। ইয়ানা ধীরে পায়ে বিছানার কাছে গেল। ইভানের ফেলে যাওয়া একটা সাদা শার্ট বিছানার উপর পড়ে আছে। ইয়ানা শার্টটা হাতে নিল। শার্টটা থেকে ইভানের গায়ের সে মিষ্টি সুবাস আসছে। ইয়ানা শার্টটা নিজের বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ল। তার চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে পড়তে লাগলো। ইয়ানার মনে পড়তে লাগলো গত কয়েকদিনের স্মৃতিগুলো। তুমি আমাকে বলেছিলে তুমি কখনো আমাকে একা করবে না ইভান। আজ তুমি আমাকে এত বড় একটা শূন্যতার মাঝে ফেলে চলে গেলে। তুমি তো জানতে আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারি না। তুমি আমাকে এত ভালোবেসে আবার এত দূরে কেন ঠেলে দিলে? ইয়ানা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছে কে যেন তার বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা টেনে বের করে নিচ্ছে। ইয়ানা সারা রাত ইভানের শার্টটা জড়িয়ে ধরে কাঁদলো। এক ফোঁটা ঘুমও তার চোখে আসলো না। পরের দিন সকাল, ইয়ানা অফিসে যাওয়ার জন্য তৈরি হলো, কিন্তু তার চোখের নিচে কালি পড়ে গেছে। ইয়ানা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। এই যে ইয়ানা, তুমি তো অনেক বড় সচিব ছিলে। তোমার তো ইগোর কোনো অভাব ছিল না। আজ একটা 19 বছরের ছেলের জন্য তোমার এই অবস্থা? হ্যাঁ, এটাই সত্যি। আমার ওই সচিব পদের কোনো দাম নেই ইভানকে ছাড়া। ইয়ানা অফিস গেল, কিন্তু কোনো ফাইলে সে মন বসাতে পারছে না। বারবার তার শুধু ইভানের কথা মনে পড়ছে। আনিস একটা ফাইল নিয়ে ইয়ানার কেবিনে ঢুকলো। ম্যাডাম, এই ফাইলে আপনার সাইন লাগবে। আনিস, ফাইলটা রেখে যাও, আমি পরে দেখছি। ম্যাডাম, আপনার শরীর কি খারাপ? আপনি সকাল থেকে কিছু খাননি। আমি কি চা নিয়ে আসবো? না আনিস, আমার কিছু লাগবে না, তুমি যাও। আনিস চলে যাওয়ার পর ইয়ানা টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করলো। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ইভানের বাবার নাম্বার থেকে। ইয়ানা দ্রুত মেসেজটা ওপেন করলো। ইয়ানা মা, আমি শুনেছি ইভান হোস্টেলে চলে গেছে। তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু ইভানের মা
কাল রাতে খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি ইভানকে আমাদের বাড়িতে আসতে বলেছি। ও রাতে বাসেই আমাদের এখানে চলে আসবে। তোমরা ভালো থেকো। মেসেজটা পড়ে ইয়ানার শরীরটা বরফ হয়ে গেল। ইভান ঢাকা ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। ইয়ানা আর এক মুহূর্ত চিন্তা করলো না। সে নিজের পার্সটা হাতে নিয়ে পাগলের মতো অফিস থেকে দৌড়ে বেরিয়ে আসলো। ইয়ানা নিজের গাড়ি নিয়ে সোজা ভার্সিটির হোস্টেলের দিকে রওনা হলো। রাস্তায় প্রচন্ড জ্যাম। ইয়ানার বুকটা ভয়ে কাঁপছে। ইভান যদি এর মধ্যে চলে যায়। ইয়ানা স্টিয়ারিং হুইলে মাথা ঠেকে কাঁদতে লাগলো। প্লিজ ইভান, আমাকে ছেড়ে যেও না। আমি তোমার সব শর্ত মেনে নেব। আমি আমার সব অহংকার ছুঁড়ে ফেলে দিব। তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু আমাকে একা করে দিয়ে যেও না। 1 ঘন্টা পর ইয়ানা হোস্টেলের সামনে পৌঁছালো। ইয়ানা গাড়ি থেকে নেমে দৌড়ে হোস্টেলের ভেতর ঢুকলো। গার্ড তাকে আটকাতে চাইলো, কিন্তু ইয়ানা সচিবের পরিচয় দিয়ে সোজা ইভানের রুমের দিকে চলে গেল। ইভানের রুমের দরজা খোলা ছিল। ইয়ানা দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। ইভান একটা ব্যাগ গোছাচ্ছে। তার মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। ইভানের অবস্থা ইয়ানার মতোই করুণ। ইভান ঘুরে তাকাতেই ইয়ানাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখলো। ইয়ানা, আপনি এখানে কি করছেন? এটা ছেলেদের হোস্টেল। আপনার এখানে আসা ঠিক হয়নি। ইয়ানা কোনো কথা না বলে ধীর পায়ে ইভানের কাছে এগিয়ে গেল। ইভানের চোখের দিকে তাকাতেই ইয়ানার সব ইগো, সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। ইয়ানা নিজেকে ধরে রাখতে পারলো না। সে সবার সামনে ইভানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে ইভান? তুমি এত পাষাণ কিভাবে হতে পারলে? তুমি জানো না তোমাকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়? ইভান চমকে উঠল। ইয়ানা তাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে ইভান নড়তেও পারছে না। ইভানের চোখ দুটো পানিতে ভরে আসলো, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখলো। ইয়ানা, আমাকে ছাড়ুন। সবাই দেখছে আপনি একজন সরকারি অফিসার। আপনার সম্মান নষ্ট হবে। চুলোয় যাক আমার সম্মান, চুলোয় যাক আমার এই পদমর্যাদা। আমার কিচ্ছুর দরকার নেই। আমার শুধু তোমাকে দরকার ইভান। তুমি আমাকে মাফ করে দাও। আমি কাল ফুফুর সামনে চুপ করে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমাকে অসম্মান হতে দিয়েছি। ইয়ানা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। ইভানের বুকের কাছে ইয়ানার কান্না ইভানের শার্ট ভেজে গেল। ইভান আর নিজেকে পাথর করে রাখতে পারলো না। সে তার 2 হাত দিয়ে ইয়ানাকে পরম মমতায় নিজের সাথে জড়িয়ে নিল। আমি আপনার উপর রাগ করিনি ইয়ানা। আমি শুধু আপনাকে মুক্তি দিতে চেয়েছিলাম। আমি তো আপনার যোগ্য নই। আমি একটা সাধারণ স্টুডেন্ট, আর আপনি এত বড় অফিসার। তুমি চুপ করো ইভান, একদম চুপ। তুমি আমার স্বামী। তুমি আমার জীবনের সবচেয়ে বড় যোগ্যতা। তুমি ছাড়া এই ইয়ানার কোনো অস্তিত্ব নেই। তুমি আমাকে কথা দাও, তুমি আর কোনোদিন আমাকে এভাবে একা করে চলে যাবে না। ইভান ইয়ানার মাথাটা আলতো করে উঁচু করলো। ইয়ানার চোখ মুখ কান্নায় লাল হয়ে আছে। ইভান তার হাত দিয়ে ইয়ানার চোখের পানি মুছে দিল। আমি কথা দিচ্ছি ইয়ানা, আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনার ওই ইগোর পাহাড়টা আমার ভালোবাসার থেকে বড় কিনা। আজ আমি আমার উত্তর পেয়ে গেছি। ইয়ানা ইভানের বুকে মুখ লুকিয়ে হাসলো। কান্নার মাঝখানে ইয়ানার ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি ফুটে উঠল। হোস্টেলের ছেলেরা অবাক হয়ে তার দিয়ে তাকিয়ে আছে, কিন্তু ইয়ানার আজ কারো দিকে খেয়াল নেই। তার 28 বছরের জীবনে আছে তার 19 বছরের বাচ্চা স্বামীর কাছে নিজের সব অহংকার বিসর্জন দিয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। এদিকে ইয়ানার গাড়িতে করে ইভান আর ইয়ানা বাড়ির দিকে ফিরে যাচ্ছে। গাড়ির ভেতর একদম পিনপতন নীরবতা। ইয়ানা এক হাতে স্টিয়ারিং ধরে আছে আর অন্য হাতে ইভানের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে আছে। ইভান এক দৃষ্টিতে জানালার বাইরের দিকে তাকিয়ে আছে। ইয়ানার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। ইয়ানা ইভানের নীরবতা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল। ইভান সাথে সাথে ইয়ানার দিকে ফিরে তাকালো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো ইভান? তুমি তো আমাকে কথা দিলে আর কখনো ছেড়ে যাবে না, কিন্তু তোমার এই নীরবতা যে আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তুমি আমাকে বকা দাও, আমাকে শাস্তি দাও, কিন্তু প্লিজ এইভাবে চুপ করে থেকো না। আমি তোমার এই শূন্য দৃষ্টি আর সহ্য করতে পারছি না। আমি আপনার উপর রাগ করিনি ইয়ানা। আমি তো শুধু ভাবছি আপনার কথা। আপনি একজন এত বড় সরকারি অফিসার। সচিবালয়ে সবাই আপনাকে বাঘের মতো ভয় পায়, আর আজ আপনি সেই পদের অহংকার, আপনার বয়সের ইগো সবকিছু একটা সাধারণ ছেলের জন্য হোস্টেলের সবার সামনে বিসর্জন দিয়ে আসলেন। আপনার কি একবারও নিজের সম্মানের কথা মনে পড়ল না? সম্মান? কিসের সম্মান ইভান? যে সম্মান আমাকে আমার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরিয়ে রাখে, সেই সম্মানের কথা
সেই সম্মানের আমার দরকার নেই। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমার এই 28 বছরের জীবনে আমি যা কিছু অর্জন করেছি তার কোনো মূল্যই নেই যদি দিন শেষে তুমি আমার পাশে না থাকো। তুমি আমার সবচেয়ে বড় অহংকার ইভান। আমি আর কখনো আপনাকে একা করব না ইয়ানা। আমি তো শুধু আপনার ওই ইগোর দেয়ালটা ভাঙতে চেয়েছিলাম। আপনি যখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে বুকে টেনে নিলেন, তখন আমার মনে হলো আমি পুরো পৃথিবী জয় করে ফেলেছি। আপনি শুধু আমার ইয়ানা, আর কারো না। আমাকে আর কোনোদিন নিজেকে অযোগ্য বলবে না ইভান। তুমি যদি অযোগ্য হও তাহলে এই পৃথিবীতে আমার যোগ্য আর কেউ নেই। তুমি শুধু 19 বছরের একটা ছেলে নাও। তুমি আমার অভিভাবক, তুমি আমার স্বামী। আমি সারা জীবন তোমার এই বুকে মাথা গুজে বেঁচে থাকতে চাই। ইয়ানার কথা শুনে ইভানের ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠল। ইভান তার ডান হাতটা বাড়িয়ে ইয়ানার চোখের পানি আলতো করে মুছে দিল। ইয়ানা গাড়িটা রাস্তায় একপাশে ব্রেক কষে থামিয়ে ইভানের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। ইভান ইয়ানার চুলে বড় মমতায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর ইয়ানা গাড়ি স্টার্ট দিল। তারা দুজনে বাড়িতে এসে পৌঁছালো, কিন্তু ড্রয়িং রুমে ঢুকতেই ইয়ানা থমকে দাঁড়ালো। ড্রয়িং রুমে ইয়ানার বাবা, মা, ফুফু, কামালের সাথে ইভানের বাবা আবরার সাহেব এবং ইভানের মা সালমা বেগম বসে আছেন। সালমা বেগম ইয়ানাকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালেন। এসেছো তুমি? আমার ছেলেকে হোস্টেল থেকে ভুলিয়ে ভালে আবার এই বাড়িতে নিয়ে এসেছো? তোমার তো কোনো লজ্জা শরম নেই ইয়ানা। 28 বছরের একটা বয়স্ক মেয়ে হয়ে তুমি 19 বছরের একটা বাচ্চার জীবনটা এভাবে কি নষ্ট করে দিচ্ছ? তোমার কি একটু মায়া হলো না আমার ছেলেটার উপর? দেখো ভাবি, আমি তো আগেই বলেছিলাম এই মেয়ে কোনোদিন ওই ছেলেকে ছাড়বে না। সচিবের ক্ষমতা দেখিয়ে ওকে জোর করে আটকে রেখেছে। ইভান তো কাল রাতেই এই বাড়ি থেকে চিরতরে চলে গিয়েছে। ফুপু, আপনি আপনার মুখটা এবার বন্ধ রাখবেন। আমি কাল বাড়ি থেকে চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি ইয়ানাকে ছেড়ে যাইনি। আমি শুধু ইয়ানার অভিমান ভাঙাতে গিয়েছিলাম। আপনারা ইয়ানাকে আর একটাও বাজে কথা বলবেন না। তুই চুপ কর ইভান। তুই তো এক বয়স্ক মহিলার জাদুতে অন্ধ হয়ে গেছিস। ও তোকে কি এমন খাইয়েছে যে তুই নিজের বাবা, মা, নিজের ভবিষ্যৎ সব ভুলে বাড়িতে পড়ে আছিস? আমি আজই তোকে নিয়ে যাব, আর এই মেয়ের সাথে তোর ডিভোর্স আজই হবে। ডিভোর্স শব্দটা শোনার সাথে সাথে ইয়ানার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ইয়ানা আর এক মুহূর্ত চিন্তা না করে সরাসরি সালমা বেগমের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল। ইয়ানা সালমা বেগমের দুই পা শক্ত করে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে চরম অবাক হয়ে গেল। ইভান চমকে উঠে ইয়ানাকে তুলতে গেল। ইয়ানা, আপনি কি করছেন? উঠুন, ফ্লোর থেকে উঠুন বলছি। না ইভান, আমাকে ধরতে এসো না। আজ আমাকে বলতে দাও। মা, আপনি আমাকে বয়স্ক বলছেন, আমাকে নির্লজ্জ বলছেন। আমি সবকিছু মাথা পেতে নেব, কিন্তু প্লিজ ইভানকে আমার থেকে কেড়ে নেবেন না। আমি ইভানকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না মা। তুমি সব কি নাটক শুরু করেছো ইয়ানা? আমার পা ছাড়ো। তুমি এত বড় একজন অফিসার, তুমি আমার পা ধরে খাচ্ছ? তোমার তো ইগোর কোনো অভাব ছিল না। আজ হঠাৎ এত দরদ কোথা থেকে আসলো? আমার কোনো ইগো নেই মা। আমি কোনো অফিসার নই। আমি শুধু আপনার ছেলের স্ত্রী। আমি জানি আমার বয়স 28। আমি ইভানের থেকে 9 বছরের বড়, কিন্তু বিশ্বাস করুন মা, আমি ইভানকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি আপনাদের সব কথা মেনে নিব। আপনারা যা বলবেন আমি তাই শুনবো। আমি চাকরি ছেড়ে দিব। আমি আপনাদের বাড়িতে গিয়ে সাধারণ বউয়ের মতো থাকবো, কিন্তু প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলবেন না। ইয়ানা, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আপনি পা ছাড়ুন। আমার স্ত্রী কারো পায়ের কাছে বসে কাঁদবে, এটা আমি কোনোদিন সহ্য করব না। আপনি উঠুন বলছি। ইভান জোর করে ইয়ানাকে ফ্লোর থেকে টেনে তুলল। ইভান ইয়ানাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ইভান তার মায়ের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর এবং দৃঢ় গলায় বলতে শুরু করলো। মা, তুমি জানতে চেয়েছিলে না ইয়ানা আমাকে কি জাদু করেছে? আজ নিজের চোখেই তো দেখলে যে মেয়েটা কারোর সামনে মাথা নোয়াতে জানে না, সে আজ শুধু আমাকে হারানোর ভয়ে তোমার পা ধরে কাঁদলো। এটাই ওর জাদু। ওর এই ভালোবাসার কাছে আমার বয়স, আমার ভবিষ্যৎ সব তুচ্ছ। তুমি যদি আজ ইয়ানাকে আমার থেকে আলাদা করতে চাও, তাহলে তোমাকে তোমার ছেলের মৃতদেহ দেখতে হবে। ইভান, তুই এসব কি বলছিস বাবা? শান্ত হ। সালমা, তুমি আর একটা কথাও বলবে না। আমি রাশিদকে আগেই বলেছিলাম আমাদের ছেলেটার মন অনেক বড়, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর ইয়ানামা, তুমি কেঁদো না। তোমার মতো এমন একটা হিটের টুকরো মেয়েকে বৌমা হিসেবে আমরা সত্যি ধন্য। আমাকে মাফ করে দিস মা। আমি আসলে
সমাজের কথা ভেবে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবতাম তুই অনেক রাগী, তুই হয়তো আমার ছেলেটাকে কষ্ট দিবি, কিন্তু আজ তোর চোখের পানি প্রমাণ করে দিল তুই আমার ইভানটাকে কত ভালোবাসিস। আমি আর কখনো তোদের আলাদা করার কথা মুখে আনবো না। এদিকে সুরাইয়া ফুফু এবং কামাল অপমানিত হয়ে মাথা নিচু করে সেখান থেকে নিজেদের ঘরে চলে গেল। রাশেদ সাহেব হাসি মুখে ইভানকে বুকে জড়িয়ে ধরলেন। রাত 11টা। ইয়ানার বেডরুমে আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। ইয়ানা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো, পরনে হালকা গোলাপি রঙের শিফন শাড়ি। ইভান ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইয়ানাকে দেখে ইভান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনাকে আজ এত সুন্দর লাগছে কেন ইয়ানা? আমার তো মনে হচ্ছে আমি চোখের পলক ফেললেই আপনি হারিয়ে যাবেন। তুমি কি আমাকে পাম দিচ্ছ ইভান? আমি তো বয়স্ক একটা মেয়ে, আমার চেহারায় কি আর আগের মতো চৌলুস আছে? আপনি আবার সেই একই কথা শুরু করলেন। আজ কিন্তু আমি সত্যি সত্যি রাগ করব ইয়ানা। আমি আর কোনোদিন বয়সের কথা বলবো না ইভান। আজ থেকে আমার 19, ঠিক তোমার মতো। তুমি আমার জীবনে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। আমি আজ সত্যিই খুব খুশি। আমি জানি ইয়ানা, আপনার ওই 2 চোখে আমি আজ শুধু আমার জন্য অগাধ প্রেম দেখতে পাচ্ছি। কিন্তু আজ নিচে ড্রয়িং রুমে আপনি মাকে যা বলেছেন তা কি সত্যি? আপনি কি সত্যি আমার জন্য নিজের চাকরি ছেড়ে দিতে পারবেন? আমার কাছে তোমার থেকে বেশি মূল্যবান আর কিছুই নেই ইভান। আমি একজন সচিব হিসাবে অনেক মানুষের সম্মান পেয়েছি ঠিকই, কিন্তু যে শান্তি আমি তোমার বুকে মাথা রেখে পেয়েছি সেটা পৃথিবীর কোনো পদে নেই। তুমি যদি চাও আমি কালকেই আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে দিব। কখনো না ইয়ানা, আমি কখনোই চাই না আপনি আপনার আত্মপরিচয় হারিয়ে ফেলুন। আমি তো আপনাকে ওই কড়া সচিব রূপেই ভালোবেসেছিলাম। আপনার ওই ইগো, আপনার ওই রাগ, আপনার ওই কঠোরতা সবকিছু মিলিয়েই তো আপনি আমার ইয়ানা। আমি শুধু চাই আপনি অফিসে সচিব হয়ে থাকুন, কিন্তু এই রুমের ভেতর আপনি শুধু আমার অভিমানী বউটা হয়ে থাকবেন। তুমি আমার রাজা ইভান, তুমি আমার সব। আমি তোমার সব কথা শুনবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। আমি আপনাকে রানীর মতো করে রাখবো ইয়ানা। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাকে ঠিক এভাবেই ভালোবেসে যাব। ইভান খুব ধীর এবং সম্মানজনক ভাবে ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু দিল। এরপর ইভান ইয়ানার চোখের পানে মুছে দিয়ে খুব আদরে তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। ইয়ানা নিজেকে সম্পূর্ণভাবে ইভানের কাছে সমর্পণ করে দিল। 3 বছর পর সকালের মিষ্টি রোদ এসে পড়েছে ড্রয়িং রুমে। 3 বছরে অনেক কিছুই বদলে গেছে। ইভান এখন আর শুধু ভার্সিটি স্টুডেন্ট নেই, সে এখন দেশের অন্যতম সফল এবং কনিষ্ঠ আইটি এন্টারপ্রেনার। তার বয়স এখন 22, আর ইয়ানা 31 বছরের দৌর্দণ্ড প্রতাপশালী সচিব। কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় তার এখন একজোড়া যমজ সন্তানের বাবা মা। ইভান আর ইয়ানার নামের সাথে মিল রেখে ছেলের নাম রাখা হয়েছে ইয়ান আর মেয়ের নাম ইভানা। পাপা পাপা, ভাইয়া আমার পুতুল নিয়ে দৌড়াচ্ছে, তুমি পাইয়াকে বকা দাও। আমি নিইনি পাপা, ইভানা মিথ্যা বলেছে। আমি তো শুধু পুতুল তার চুল কেটে দিচ্ছিলাম। ইয়ানা, তুমি আবার বোনের পুতুলের চুল কেটেছ? কালকেই তো নতুন এনে দিলাম। তোমরা দুজন মিলে সারাদিন বাড়িটাকে একদম যুদ্ধক্ষেত্র বানিয়ে রাখো। তোমাদের মামুনি দেখলে কিন্তু আজ আমাকেও বকা দেবে। ঠিক এমন সময় ইয়ানা শাড়ি ঠিক করতে করতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। ইয়ানাকে দেখে ইভান মুক্ত হয়ে তাকিয়ে রইল। 3 বছর পেরিয়ে গেলেও ইভানের চোখে ইয়ানার জন্য সেই একই ঘোর। কি ব্যাপার, এত সকাল সকাল বাবা ছেলে মেয়ের কিসের মিটিং চলছে? ইভান, তুমি এখনো রেডি হওনি? তোমার না আজ অফিসে নতুন ক্লায়েন্টদের সাথে মিটিং আছে? রেডি হব কিভাবে ম্যাডাম সচিব? আপনার এই 2 শয়তান ছেলে মেয়ে আমাকে 1 সেকেন্ডের জন্য শান্তিতে বসতে দিলে তো একজন পুতুল নিয়ে কাঁদে, তো অন্যজন আমার ল্যাপটপের তার ধরে টানে। ছেলে মেয়ে তো তোমার একার নয় ইভান, আমারও। আমি তো ঠিকই নিজের সব কাজ গুছিয়ে নিয়েছি, তুমি আসলে ওদের একটু বেশি লাই দিয়ে মাথায় তুলেছ। এদিকে এসো ইয়ান, ইভানা, মামুনির কাছে এসো। মামুনি, পাপা আমাকে আদর করছে না, পাপা শুধু ভাইয়াকে ভালোবাসে। এই দেখো, আমি কখন বললাম আমি শুধু ভাইয়াকে ভালোবাসি? আমি তো আমার ইভানা মাকেও অনেক ভালোবাসি। তোমরা দুজন এখন রহিম চাচার সাথে গিয়ে সুন্দর করে নাস্তা করে নাও। আমি আর পাপা অফিসে যাব, তাড়াতাড়ি যাও। ইয়ান আর ইভানা দৌড়ে ডাইনিং রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমে এখন শুধু ইভান আর ইয়ানা।
ইভান ধীরে পায়ে ইয়ানার কাছে এসে দাঁড়ালো। ইয়ানার চোখে মুখে কড়া সচিবের গাম্ভীর্য থাকলেও ইভানের সামনে সে আগের মতো নরম আর অভিমানী। তা ম্যাডাম, ছেলে মেয়েদের তো পাঠিয়ে দিলেন, এবার আপনার এই অবহেলিত স্বামীটাকে একটু আদর করা যায় না? সকাল থেকে তো একটা গুড মর্নিং কিসও পেলাম না। ইভান, তুমি দিন দিন একদম বাচ্চাদের মতো হয়ে যাচ্ছ। তোমার বয়স এখন 22, তুমি একটা বিশাল আইটি কোম্পানির সিইও। তোমার মুখে সারাক্ষণ এই রোমান্স মানায় না। অফিসে যাওয়ার সময় হয়েছে, এখন এসব পাগলামি ছাড়ো। বয়স 22 হোক আর 100 হোক, আপনার সামনে তো আমি সেই 19 বছরের বাচ্চা ইভানই আছি ইয়ানা, আর রোমান্স তো আমার অধিকার। তোমার সাথে কথায় আমি কোনোদিন পারবো না ইভান। আচ্ছা শোনো, আজ বিকেলে কিন্তু আমার ছুটি, তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে। আমরা বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। বাচ্চাদের নিয়ে তো রোজই ঘুরি ইয়ানা, আজ না হয় শুধু আমি আর আপনি ঘুরতে গেলাম। কতদিন আপনার হাত ধরে রিকশায় করে বৃষ্টিতে ভেজা হয় না? তুমি পাগল হয়েছো? 31 বছরের এই বয়স্ক মহিলাকে নিয়ে তুমি রিকশায় বৃষ্টিতে ভিজবে? মানুষজন দেখলে হাসবে না? বলবে এত বড় একজন সিইও তার বয়স্ক বউকে নিয়ে এসব পাগলামি করছে। আবার 3 বছর পর আজ আবার আপনি বয়সের কথা তুললেন ইয়ানা। আপনি কি এখনো বোঝেননি যে আমার কাছে আপনার ওই 31 বছর বয়সের কোনো অস্তিত্ব নেই? আমার কাছে আপনি শুধু আমার সেই অভিমানী ইয়ানা, যার চোখের দিকে তাকালে আমি পুরো পৃথিবী ভুলে যাই। আমি জানি ইভান, আমি শুধু মজা করছিলাম। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি আমার জীবনে না আসলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না যে ভালোবাসায় কতটা পূর্ণতা থাকে। আমি আপনাকে অনেক ভালোবাসি ইয়ানা। আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল ওই বিয়ের আসরে সবার সামনে আপনার দায়িত্ব নেয়া। আমি আমার সারা জীবন ঠিক এইভাবেই আপনার চোখের মায়ায় আটকে থাকতে চাই। আমিও তোমাকে অনেক ভালোবাসি ইভান। আমার অহংকার, আমার সম্মান, আমার বেঁচে থাকার একমাত্র কারণ শুধু তুমি। ইভান ইয়ানার কোমরে হাত রেখে তাকে নিজের আরো কাছে টেনে নিল। ইয়ানা ইভানের বুকে মাথা রাখলো। ইভান খুব আদরে ইয়ানার কপালে একটা দীর্ঘ চুমু দিল। 3 বছর আগে যে ইগোর দেয়াল আর বয়সের পার্থক্য তাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল, আজ সেসব বাধা পেরিয়ে তারা এক সুন্দর পূর্ণতার সাগরে ভাসছে। ইয়ানার ইভানার হাসির শব্দ পুরো বাড়িটাকে মাতিয়ে রেখেছে, আর তার মাঝে দুটো হৃদয় একে অপরের ভালোবাসায় চিরকালের জন্য বাধা পড়ে গেল।